শুরু করি। তো যেটা বলছিলাম, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব বেসিক্যালি তার নাম হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্রিকশন। অডিও ক্লিয়ার, ভিডিও ভিজিবল সবার কাছে? চলো চলো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রিকশন। আগে এই চ্যাপ্টারটা পড়ানোর আগে কয়েকটা কথা বলে দিই, কেন এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। কারণ কি, বেসিক্যালি এই চ্যাপ্টারটা দরকার পড়ে আমাদের দুটো সাবজেক্টে, একটা হচ্ছে ফিজিক্সে তো দরকার পড়েই, বা মেকানিক্সও দরকার পড়ে। তো যখন এই ফিজিক্স বা মেকানিক্সে দরকারটা পড়বে তখন তাই জন্য আমরা এই সাবজেক্টটাকে বেসিক্যালি পড়া শুরু করলাম, বা এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা বোঝা শুরু করলাম, দেন আমরা এই সাবজেক্টটার ইনডেপথ জানা শুরু করলাম। এবার ব্যাপার হচ্ছে, ডাইরেক্টলি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। বলছি স্যার, ফিকশন তো ওই আমাদের ফার্স্ট সেমিস্টারেই তো পড়েছিলাম, তাহলে এখন তাহলে আলাদা করে আবার পড়ানো কি আছে? সিলেবাসটা খোলো, খুলে দেখো সিলেবাসে কি দেওয়া আছে। ঠিক আছে, ফিকশনের তো বুঝতে পেরেছি, কিন্তু স্যার ওটা মানে ফার্স্ট সেমিস্টারে তো মানে পড়েছিলাম। সিলেবাসে যা আছে আমি সিলেবাস ধরে পড়াচ্ছি, আগে দেখো, তারপরে শেষে কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আমি সিলেবাসের বাইরে কিছু পড়াবো না। আচ্ছা, এবার দেখো, তো বেসিক্যালি এই ফ্রিকশন চ্যাপ্টারটা পড়লে এটার দুটো অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট অ্যাপ্রোচ তো ঠিক আছে স্যার, চ্যাপ্টারটা পড়লাম, চ্যাপ্টারের মধ্যে যা শিখলাম, চ্যাপ্টারে যা যা নলেজ আমরা গ্যাদার করলাম সেটা ডাইরেক্টলি আমরা অ্যাপ্লাই করে দিলাম, করে আমরা যে কোনো ধরনের প্রবলেমকে আমরা সলভ করার চেষ্টা করলাম, সেটা হয়ে গেল আমার ডাইরেক্ট প্রবলেম। এইবার আসবো যখন ইনডাইরেক্ট প্রবলেম। ডাইরেক্ট প্রবলেম তো বোঝা গেল, মানে যেটা আমরা পড়বো, যা কিছু আমরা পড়বো ফ্রিকশন রিলেটেড, যা কিছু আমরা অ্যাপ্লাই করবো, এটা হয়ে গেল একটা পার্ট। বাট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। এই ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা কি, দেখবে তোমাদের যদি চ্যাপ্টারগুলোকে আমি ডিভাইড করি, মানে ফিজিক্সের মধ্যে চ্যাপ্টারগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে যেটা দেখতে পাবে যে এই পার্টিকুলার ফিজিক্স বলো বা মেকানিক্স বলো, এই দুটো সাবজেক্টে একই সিলেবাস থাকে, অলমোস্ট আলাদা কিছু থাকে না। তো মেকানিক্স বলো বা ফিজিক্স বলো, এই চ্যাপ্টারগুলোকে যদি দেখি, আমাদের কিছু ডিফারেন্ট চ্যাপ্টার থাকে, যেমন লস অফ মেকানিক্স, লস অফ মোশন, কাইনামেটিক্স অ্যান্ড ফোর্স রিলেটেড প্রবলেম। ঠিক আছে, একটু ওয়েট কর, আমি পড়াই, তারপরে আমি লাস্টে সব সবার প্রশ্ন নেব। ঠিক আছে, যা পড়াচ্ছি আমি সিলেবাস, তোমরা সিলেবাস যতটা দেখেছো তার অন্তত 10 টাইম সিলেবাস আমার মুখস্থ থাকে, কোন টপিকে কি লাইন বলা আছে। ঠিক আছে, তো শুরুতেই এখন সিলেবাস নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করে টাইম নষ্ট করার কোনো জায়গা নেই। শুরুতেই আমি বলছি যেটুকু আছে সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে আমি পড়াই না। আর সিলেবাস আমি, মানে তোমরা যা সিলেবাস পড়ো, তোমাকে এখন জিজ্ঞেস করলে তুমি লাইন বাই লাইন বলতে পারবে না, তুমি আমাকে সিলেবাস থেকে যে কোনো প্রশ্ন করো আমি বলে দেবো, কারণ আমি যখন একটা পড়াই তার আগে সিলেবাসটাকে অন্তত কিছু না হলে 10 to 15 টাইমস আমি পুরো মুখস্থ করে ফেলি, সিলেবাসটা আমার মাথায় থাকে, তারপরে আমি পড়ানো শুরু করি। ঠিক আছে, সো আমি বলছি সিলেবাস রিলেটেড এখন কোনো প্রশ্ন করো না, আগে এখন টপিকে ঢোকো, টপিকে কোনো প্রশ্ন থাকলে আমাকে ডাউটের করো, আমি পরে শেষে উত্তর দেবো সব কিছু। নেক্সট, তো ফ্রিকশন চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের যেটা যেটা বললাম শুরুতেই, যে এর কেন এই বেশি চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট। মাইকটা মিউট করো, কার মাইক অন আছে? তোমাদের অসুবিধা হবে, বারবার বলছি মাইকটাকে অন করো না, যখন ডাউট থাকবে জিজ্ঞেস করবে, আদারওয়াইজ মাইক অন করার দরকার নেই, কারণ তোমাদের এই পরে যখন ভিডিওটা দেখবে তখন অসুবিধা হবে। চলো, তো ফ্রিকশন চ্যাপ্টারটা আমাদের কাছে ইম্পর্টেন্ট কেন, বা ফ্রিকশন চ্যাপ্টার আমরা কোথায় পড়বো? ফ্রিকশন চ্যাপ্টারটা আমাদের দুটো অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে ডাইরেক্টলি ফিজিক্সে পড়বো, হয়তো নয়তো মেকানিক্সের মধ্যে আমরা পড়বো। কেন ফ্রিকশন পড়বো? কারণ কি, ফ্রিকশনের দুটো অ্যাপ্রোচ আছে, একটা ডাইরেক্ট অ্যাপ্রোচ, একটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। ডাইরেক্ট অ্যাপ্রোচ তো ফ্রিকশন থেকে ডাইরেক্ট কোশ্চেন দিল, বা ফ্রিকশন যা কিছু বুঝলাম ফ্রিকশনের কনসেপ্টকে অ্যাপ্লাই করে নিউমেরিক্যাল সলভ করলাম বা অঙ্ক করলাম বা যা কিছু বললাম। ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি আমাকে বলো যে স্যার আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, আমি বলছি ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমার হয়তো তুমি ফ্রিকশন চ্যাপ্টার পড়ে, ফ্রিকশন চ্যাপ্টার বুঝে ফ্রিকশন রিলেটেড কোনো কিছু সলভ করলে না, কিন্তু ফ্রিকশনের অ্যাপ্লিকেশন যে যে চ্যাপ্টারগুলোতে আসে, সেটা ফোর্সের প্রবলেমে আসতে পারে ডাইরেক্টলি, কাইনেমেটিক্সের কোনো প্রবলেমে আসতে পারে, লস অফ মোশনে আসতে পারে, বুঝতে পারলাম, বা শুধু মোশনের কোনো চ্যাপ্টারে আসতে পারে, বা আদার্স কোনো ফিজিক্সের পার্টে আসতে পারে। তো সেই জায়গাতে কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে আমাকে ফ্রিকশনের পুরো 100% কনসেপ্টকে অ্যাপ্লাই করতে হবে। সো দ্যাটস ওয়াই আমার ফ্রিকশন চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট। সবাই বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার কি বলতে চাইছি? ডাইরেক্টের থেকেও ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা সব থেকে বেশি আমাদের কাজে লাগে। সো সেই জন্য আমরা কিন্তু এই ফ্রিকশন চ্যাপ্টারটাকে এত বেশি গুরুত্ব দিই, ফিজিক্সে বা মেকানিক্সে যে চ্যাপ্টারই পড়ো। ক্লিয়ার? বোঝা গেছে কি বলছি আমি? আমার বক্তব্যটা বোঝা গেছে?
আচ্ছা, হ্যাঁ স্যার। দ্বিতীয় প্রশ্ন, এক লাইনে যদি আমাকে উত্তর দিতে হয়, এক লাইনে, হোয়াট ইজ ফ্রিকশন, তো তোমার উত্তর হবে ফ্রিকশন ইজ এ, এবার আমি ডিটেলে যাব, ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এবার কি বৃত্তান্ত না বৃত্তান্ত আমি পরে আসছি। এক লাইনে তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ফ্রিকশন, তুমি বলবে স্যার ফ্রিকশন হচ্ছে একটা সেলফ অ্যাডজাস্টেড ফোর্স। স্যার সেলফ অ্যাডজাস্টেড মানে, মানে আমার হাতে কোনো, যেমন আমি যদি বলি তোমাকে যে ভলিউমটাকে কমাও, হোম থিয়েটারের ভলিউমটাকে কমাও, বা তোমার ডিভাইসের ভলিউমটাকে কমাও, বা তোমার মোবাইল ফোনটাকে কমাও, তাহলে তুমি কি করবে? স্যার আমি হয় মোবাইলে যদি ভলিউম কমাতে যাই মোবাইলের বাটন টিপবো বা কিছু টাচ করবো করবো, অথবা হোম থিয়েটার বা কোনো জায়গায় নব আছে নবটাকে ঘোরাবো। সো এটা কন্ট্রোল করার জায়গা হচ্ছে এটা। কিন্তু ফ্রিকশন ইটসেলফ একটা ফোর্স, এবং সেই ফোর্সটা যখন সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই হয় বা অ্যাপ্লাই হয়ে থাকে, এটা নিজে নিজে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে, নিজে থেকে ওর ভ্যালু কমে বা বাড়ে, এবং সেই নিজের থেকে বাড়া কমাটা আবার ডিপেন্ড করে মাল্টিপল ফ্যাক্টরসের উপর, সেটা আমি যখন ডিটেলে যাবো তখন বলবো। বাট আপাতত এক লাইনে যদি তোমাকে বলতে হয় স্যার হোয়াট ইজ ফ্রিকশন, ফ্রিকশন ইজ নাথিং বাট এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। সে নিজে নিজে এই ফোর্সের ভ্যালুটাকে কমায় বা বাড়ায়, আমাকে কোনো কিছু কন্ট্রোল দিতে হয় না, বুঝতে পারলাম? এবার নিজে নিজে কি করে করে, কি কোনো জাদু নাকি, কোনো রকেট সাইন্স নাকি, হ্যারি পটারের ছুরি নাকি যে ঘুরিয়ে দেবো নিজে নিজে করবে? না, ওরকম নয়। এই নিজে নিজে অ্যাডজাস্ট করা ফোর্সটা আবার মাল্টিপল ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, সো সেইগুলোর অ্যাডজাস্টমেন্টের উপর ডিপেন্ড করে এই ফোর্সের ভ্যালুটাও চেঞ্জেস হয়। কি করে হয় না করে আমরা রিয়েলে যাচ্ছি। এইবার তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবো, তাহলে আরো শর্টে যদি বলতে হয়, একটা ওয়ার্ডে যদি তোমাকে বলতে হয় হোয়াট ইজ ফ্রিকশন, তোমার উত্তর কি হবে? উত্তর কি হবে? ইট ইজ এ কাইন্ড অফ কি, এটা তেল না শ্যাম্পু না সাবান না চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি, কি এটা? নামের মধ্যেই বলে দিলাম এটা কি, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বললাম, তাহলে এটা কি? ওয়ান কাইন্ড অফ ফোর্স বলা যাবে। এই কি বলছি ভালো করে বোঝো, কথাটাকে বোঝার চেষ্টা করো। আমি একটা সেন্টেন্সে তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ফ্রিকশন, তুমি বলবে স্যার ফ্রিকশন হচ্ছে একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এবার তোমাকে যদি একটা ওয়ার্ডে জিজ্ঞেস করি তাহলে ফ্রিকশনটা কি, তেল শ্যাম্পু সাবান, মানে ফিজিক্সের তো একটা কম্পোনেন্ট, সেটা কি কম্পোনেন্ট বা ফিজিক্সের কোন ফান্ডামেন্টাল প্রপার্টিস থেকে আসছে, তো তোমার উত্তর হবে ফ্রিকশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোর্স। এই দুটো টপিক সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ইয়েস অর নো? বোঝা গেছে? চলো এইবার একটু দেখতে যাব। সুদীপ্তা আছো লাইনে? ঠিক আছে, এবার দেখো আমি ধরো একটা বডিকে কনসিডার করেছি। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলে দিতে চাই, এইটা নিয়ে আমার অনেকের কনফিউশন তৈরি হয়। দেখো আমি যখন ফিজিক্স, র ফিজিক্স পড়াচ্ছি বা ক্লাসিক্যাল মেকানিক্সের কোনো পার্ট পড়াচ্ছি বা শুধু মেকানিক্স পড়াচ্ছি, এই ধরনের সাবজেক্টগুলোতে না এরকম মনের মধ্যে প্রশ্ন আনবে না যে স্যার এর মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টি কি হবে না হবে, হ্যাড্ডা ব্যাড্ডা, আমি যখন কিছু বলছি না। আমি যখন র ফিজিক্স পড়াচ্ছি বা ক্লাসিক্যাল মেকানিক্স পড়াচ্ছি বা ফিজিক্সের ক্লাসিক্যাল ফিজিক্স পড়াচ্ছি বা ডাইরেক্টলি মেকানিক্স পড়াচ্ছি বা মেকানিক্সের কোনো টপিক পড়াচ্ছি, এটা আমি বারবার বলবো না, একবার বলছি শুনে নাও। এই ধরনের টপিকগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করি রিজিড বডি। কেন স্যার রিজিড বডি ব্যবহার করা হয়? কেন? এই যে ফ্রিকশন বলো বা এরপরে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আমরা দেখবো, কাইনামেটিক্সে বলো, ল অফ মোশনে বলো, এখানে আমরা বেসিক্যালি, সেটা ফিজিক্স বলো আর মেকানিক্স বলো, বোথ সাবজেক্টে একই কনসেপ্ট, আমরা বেসিক্যালি এখানে এক্সটার্নাল এফেক্টগুলোকে নিয়ে কাজ করি। এক্সটার্নাল এফেক্ট মানে একটা বডির মধ্যে কি কি এক্সটার্নাল এফেক্ট কাজ করছে, সেই এক্সটার্নাল এফেক্টগুলোকে নিয়ে বেসিক্যালি আমরা কাজ করি। তো যেহেতু এক্সটার্নাল এফেক্ট নিয়ে কাজ করি, তাই জন্য তোমাকে এখানে যদি কেউ বলে যে ভাই সাহেব ইলাস্টিক হলে কি হবে, ইলাস্টিক বডি, হ্যাড্ডা ব্যাড্ডা বা ইলাস্টিসিটি, সো এই ধরনের কনসেপ্টকে আমরা শুরুতেই আনবো না। প্রথম কথা বোঝা গেল? তার মানে আমি যখন এখানে বডি বলছি, তোমার মনের মধ্যে বুঝে নেওয়া উচিত এটা কি ধরনের বডি, রিজিড বডি। আনলেস আনটিল আমি, যতক্ষণ না আমি মেনশন করছি তোমাকে যে এটার ইলাস্টিসিটি প্রপার্টিটাকে তুমি কনসিডার করো বা ইলাস্টিসিটি প্রপার্টিটাকে তুমি কনসিডার করো, বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস আমি ফিজিক্সের যে কোনো রকম চ্যাপ্টার যখন পড়ছি বা মেকানিক্সের যে কোনো রকম চ্যাপ্টার পড়ছি, আমার 99% কেসে যতক্ষণ আমি মেনশন করছি আমি ধরে নেবো বডিগুলো কি হবে, সব রিজিড বডি হবে। বোঝাতে পারলাম? এটা আমি এখন শুরুতে বলে দিলাম, এরপরে ফিজিক্সের আরও চ্যাপ্টার আসবে বা মেকানিক্সের আরও চ্যাপ্টার আসবে, সেখানে কিন্তু আমি বারবার একই কথা রিপিট করবো না। বোঝাতে পারলাম? আমি যখন মেনশন করবো বা যখন স্পেসিফিক্যালি বলবো যে এটা একটা ইলাস্টিক বডি বা এখানে ইলাস্টিক কনসেপ্টকে আনো বা ইলাস্টিসিটি কনসেপ্টকে আনো বা এখানে ইন্টারনাল এফেক্টগুলো আনো, তখন আনবে, আদারওয়াইজ বাকি কোনো জায়গাতে ইলাস্টিসিটি নিয়ে কোনো কথা বলবে না। সো এরকম প্রশ্ন যেন না আসে পড়াতে মাঝে আমি বোঝাচ্ছি একটা টপিকে বোঝালাম স্যার এইটার বডিটা ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য বডি ডিফরমেশন কি করে হলো, এখানে ডিফরমেশনকে কনসিডার করবো না। গট মাই পয়েন্ট? ক্লিয়ার?
তাহলে বডি যখন নিচ্ছি মানে সেটা কি বডি? একটা রিজিড বডি। ক্লিয়ার? সবার কাছে এত অবধি ক্লিয়ার? চলো নেক্সট। হ্যাঁ স্যার। তো এরকম একটা বডি নিয়েছি আমি, আর এই বডিটার এই গায়ে মানে এই পুরো গা বরাবর ধরুন একটা বল নিয়েছি, ধরুন একটা বল নিয়েছি, ফুটবল নিয়েছি, তাহলে এর গা বরাবর আমি কি পাবো গো স্যার? এর গা বরাবর আমি সারফেস এরিয়া পাবো। ইয়েস অর নো? একদম এক্সটার্নালি কি পাবো? একটা যে কোনো রকম সারফেস এরিয়া থাকবে। দ্বিতীয়ত স্যার আমি যদি কোনো একটা প্লেন নিই, কোনো একটা তল নিই, কোনো একটা প্লেন বা কোনো একটা তল যাই বলো, তাহলে সেই তলেরও একটা কি থাকবে? সারফেস এরিয়া থাকবে। এটা সবাই জানো তো? একটা তল, ধরো তুমি যে খাতার ওপরটা একটা তল, তুমি টেবিলে বসে আছো, টেবিলে বসে পড়াশোনা করছো, টেবিলের ওপরটা একটা তল, তুমি দেয়ালের হাত দিচ্ছ একটা তল, তুমি হোয়াইট বোর্ড বা চক বোর্ড যে পেন্সিল বোর্ড সেই বোর্ডটার হাত দিচ্ছ একটা তল, মোবাইলের স্ক্রিনটা একটা তল, যে কোনো রকম তল নাও, সেই তলের ডেফিনেটলি একটা প্রপার্টি থাকবে, দ্যাট ইজ সারফেস এরিয়া। আর যে কোনো রকম অবজেক্ট নাও, যে কোনো রকম বডি নাও, এটা আমি বডি বলছি, তুমি যে কোনো রকম একটা অবজেক্ট নিতে পারো। ক্লিয়ার? যে কোনো রকম একটা বডি নিতে পারো, যে কোনো একটা এলিমেন্ট নিতে পারো, তো তার মাস আছে, তার আকার আয়তন আছে, মানে ভলিউম আছে, বা তার কিছুটা স্পেসে কিছুটা জায়গাকে দখল করে আছে, মানে ডেফিনেটলি তার কি থাকবে? ডেফিনেটলি তারও একটা সারফেস এরিয়া থাকবে। এইটা বোঝা গেল? এটা বোঝা গেল সবার কাছে? এই দুটো টপিক ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার আপাত দৃষ্টিতে তুমি যদি কোনো সারফেসের দিকে তাকাও, বা তুমি যদি কোনো বডির দিকে তাকাও, বা তুমি কোনো অবজেক্টের দিকে তাকাও, যে কোনো দিকে যদি তাকাও, তুমি ইনিশিয়ালি তোমার কি মনে হবে স্যার? ইনিশিয়ালি আমাদের মনে হবে, কি মনে হবে গো? সারফেসটা স্মুথ আছে, তাই তো? বাট এই কনসেপ্টটা ভুল। কেন? এবার বলি। তাহলে তুমি একটা ধরো তলকে নিয়েছো, বা তুমি একটা সারফেসকে নিয়েছো, এইবার এই তলটাকে নাও বা সারফেসটাকেই নাও, এইবার তুমি এটাকে তোমার হিসাব অনুযায়ী তুমি এটাকে একটু জুম করার চেষ্টা করছো, একটু জুম করছো। কাকে জুম করছো গো স্যার? ওই বলটার যে সারফেস এরিয়া সেইটাকে জুম করে দেখতে চাইছি, অথবা প্লেনটা যে নিয়েছি সেই প্লেনটা সারফেস এরিয়া। এটা তো একটা প্লেন, এটা একটা প্লেন, আর এটা একটা বলের সারফেস এরিয়া। তো এই দুটোই এরিয়াটাকে, এই সারফেস এরিয়াটাকে আমি একটু জুম করার চেষ্টা করছি। কতটা জুম? হতে পারে তুমি 10x জুম করছো, হতে পারে তুমি 100x জুম করছো, হতে পারে তুমি 1000x জুম করছো, হতে পারে তুমি 10,000x জুম করছো, হতে পারে তুমি 1,00,000 জুম করছো, হতে পারে তুমি 10,00,000x জুম করছো, অ্যান্ড সো অন। আর বলছি না। এই বোঝা গেল কি বললাম? আমার জিনিসটা বোঝা গেছে সবার কাছে ক্লিয়ার? তো আমি জুম করছি, কাকে জুম করছি? সারফেস এরিয়াকে জুম করছি। এবার জুম করলে ঘটনাটা কি হবে দেখো, তুমি এখানে ফুটবলের এই গাটাই দেখো, বা এই তোমার তলের এই গাটাই দেখো, যেটা নর্মালি তোমার স্মুথ মনে হচ্ছিল, যখনই তুমি এই জুমগুলোকে অ্যাপ্লাই করবে, এই জুমগুলোকে যখন এর উপর অ্যাপ্লাই করবে, রেজাল্ট তুমি কি পাবে জানো? যেটা তুমি এরম সারফেস দেখেছিলে, সেই সারফেসটা বেসিক্যালি এরকম এবড়ো খেবড়ো, বা তুমি যেটা এই ব্যাকা সারফেসটাকে দেখেছিলে সেটাও বেসিক্যালি এরকম এবড়ো খেবড়ো। তার মানে কি? এই যে এবড়ো খেবড়ো, হোয়াট ইজ দিস? এই এবড়ো খেবড়োটা কি? বেসিক্যালি স্যার এর রাফনেসটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? মানে অমসৃণ, কতটা অমসৃণ আছে বা কতটা তার রাফনেস আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে এবার ভিজিবল হয়ে যাবে। গট মাই পয়েন্ট? সবাই বুঝতে পারলে আমি কি বললাম? তার মানে আপাত দৃষ্টিতে যখন আমি কোনো সারফেসের দিকে তাকাই, সেটা হতে পারে বডির সারফেস, সেটা হতে পারে কোনো প্লেনের সারফেস, সেটা হতে পারে কোনো অবজেক্টের সারফেস, যে কোনো কিছুর একটা যেটার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যেটাকে তুমি ছুতে পারো, যেটার কিছুটা আমাদের স্পেসে কিছুটা স্থান দখল করে থাকে, সেরকম যে কোনো অবজেক্ট তুমি যদি নাও, তাহলে সেই অবজেক্টের একটা সারফেস এরিয়া ডেফিনেটলি থাকবে। আর সেই সারফেস এরিয়াটাকে অ্যাকর্ডিং টু ইয়োর কনসিডারেশন তুমি যে কোনো রকম যদি জুম করো, মাইক্রোস্কোপিক জুম করতে পারো। তো তুমি যদি জুম করো, সারফেসটাকে যদি একটু ডিটেলে দেখার চেষ্টা করো, তাহলে দেখবে যে সারফেসগুলো আমরা দেখছি বাস্তবে এরম কোনো সারফেস নেই যেটা ওরকম প্লেন হবে। সো প্রত্যেকটা সারফেসে কিছু না কিছু কি থাকবে? রাফনেস থাকবে। এবার দ্বিতীয় পয়েন্ট তাহলে শুনে নাও। তাহলে আমি কি বলতে পারি ইন দিস ওয়ার্ল্ড
এই ওয়ার্ল্ডে বা আমাদের এই পৃথিবীতে বা আমাদের এই ইউনিভার্সে পারফেক্টলি স্মুথ বলে কিছু হয় না, এটা বলতে পারি? পারফেক্টলি স্মুথ বলে কোনো কনসেপ্ট হয় না, বা অ্যাবসলিউটলি স্মুথ বলে কোনো কিছু হয় না। তার মানে কি কি বলতে পারি? ইট হ্যাজ at least any minimum amount of roughness. এটা বুঝতে পারলে সবাই? কারোর কোনো ডাউট আছে এটা রিলেটেড? এই কারোর কোনো রকম কোনো ডাউট আছে? ক্লিয়ার? পৃথিবীতে এমন কোনো তুমি সারফেস দেখাতে পারবে না যেটা পারফেক্টলি স্মুথ হয় বা অ্যাবসলিউটলি স্মুথ হয়। স্মুথ সারফেস বলে নেই, এই গোটা ইউনিভার্সে নেই, গোটা আর্থ সারফেসে নেই, গোটা ওয়ার্ল্ডে নেই। তার মানেটা কি স্যার? আমি দেখতে পাচ্ছি না মানে ওই আমার জুম করার ক্যাপাসিটিটা হয়তো কম। আমি 10x না দেখতে পারলে সেটাকে দেননি 100x দেখবো, 100x না দেখতে পারলে 1000x দেখবো, 1000x না দেখতে পারলে 10,000x দেখবো, সেটা না করতে পারলে 1,00,000 টাইমস জুম করবো, সেটা না করতে পারলে 10x, সো অন, এইভাবে বাড়াতে থাকবো। তো বাড়াতে থাকলে আলটিমেটলি আমরা যেটা দেখবো, স্মুথ বলে কিছু হয় না, এক্সিস্টই করে না। নাথিং ইজ স্মুথ ইন দিস ইউনিভার্স, বোঝাতে পারলাম? পারফেক্টলি স্মুথ বলে কিছু হয় না, এই ইউনিভার্সে এমন কোনো জিনিস এক্সিস্টই করে না, এমন কোনো সারফেস এক্সিস্টই করে না। টু বি প্রিসাইজ, এই যে পারফেক্টলি স্মুথ, আমি কার কথা বলছি? টু বি প্রিসাইজ, কোনো না কোনো সারফেসের কথা বলছি, ক্লিয়ার? বা সারফেস এরিয়ার কথা বলছি, ক্লিয়ার? এত অবধি বোঝা গেল? চলো, ভেরি গুড। তাহলে এই পৃথিবীতে কোনো রকম সারফেস, মানে যে কোনো রকম বডি নাও, প্লেন নাও, যাই নাও, নাথিং ইজ পারফেক্টলি স্মুথ। তাহলে এখানে লিখে দাও, নাথিং ইজ পারফেক্টলি স্মুথ। এবার আসি পরের পয়েন্ট। তাহলে স্যার আপনি বললেন বডিটার ক্ষেত্রেও সেই সারফেস এরিয়া, সেটাও কখনো জীবনে কোনোদিন স্মুথ হবে না, আবার প্লেনটার ক্ষেত্রেও যে সারফেস এরিয়া নিচ্ছেন সেটার ক্ষেত্রেও কখনো হবে না। স্যার এবার যদি ঘটে, ধরুন একটা প্লেনও আছে, অন্য কালার নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও এটা তোমার প্লেন, তাহলে প্লেন আছে মানে প্লেনের কি থাকবে গো? ডেফিনেটলি কি থাকবে প্লেনের? স্যার প্লেনের একটা সারফেস এরিয়া থাকবে, ভেরি গুড। আর যখন আমি কোনো একটা বডিকে নিচ্ছি, এটা একটা আমার বডি, তাহলে বডিরও কি থাকবে স্যার? একটা সারফেস এরিয়া থাকবে, ক্লিয়ার? তাহলে একটা প্লেন নিয়েছি, প্লেনেরও একটা সারফেস এরিয়া থাকবে, বডি নিয়েছি, বডিরও একটা সারফেস এরিয়া থাকবে, ঠিক আছে? এবার আমরা দেখব কন্ট্যাক্ট এরিয়া কোনটা। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট এরিয়া বলতে কার কার মধ্যে দেখানো হচ্ছে? বেসিক্যালি আমি কোন দুটোকে কনসিডার করেছি স্যার? দুটো জিনিসকে কনসিডার করেছেন, একটা বডিকে আর একটা প্লেনকে। তাহলে কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য বডি অ্যান্ড প্লেন, তাই তো? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে বডি আর প্লেনের কন্ট্যাক্ট এরিয়া কোনটাকে আমরা চুজ করছি এখানে? এনিওয়ান? এই দেখো না, এইটুকু, এটা দেখো, এটা হচ্ছে বিফোর কন্ট্যাক্ট, এটা হচ্ছে বিফোর কন্ট্যাক্ট। আমি দেখাচ্ছি বিফোর কন্ট্যাক্ট। আর কন্ট্যাক্ট হয়ে গেলে তখন কি হবে? কে বলবে? কন্ট্যাক্ট হয়ে গেলে দেখতে কেমন দেখাবে? এরকম দেখতে দেখাবে। এবার বুঝতে পারছো? এই সো এটা হচ্ছে আফটার কন্ট্যাক্ট। আমি দুটো একদম ক্লিয়ার করে দিচ্ছি, আফটার কন্ট্যাক্ট। আমি ডিটেলে যাব একদম। আমার পড়ানোর ধাঁচটা এমনই হবে, শুধু আজকে বলে না, অন্তত 8 মাস বাদে গিয়েও তোমার ফ্রিকশন চ্যাপ্টার বলা মানে স্যারের কথাগুলো মনে পড়বে, ভেতর থেকে বেরিয়ে আসবে স্যারের কথাগুলো, সেই জায়গাটাকে আমি নিয়ে যেতে চাইছি চ্যাপ্টারটাকে। তো বিফোর কন্ট্যাক্ট আমি এরকম কন্ডিশন দেখালাম, আফটার কন্ট্যাক্ট আমি এরকম কন্ডিশন দেখালাম। তার মানে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে আমার কন্ট্যাক্ট এরিয়া আগের মতন করে, তাই না? দিস ইজ আওয়ার কন্ট্যাক্ট এরিয়া, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট এরিয়া, যেখানে প্লেন আর বডি মিট করেছে। তাহলে বুঝতে পারছো এখানে সেই একই জিনিস, বাট এটা বিফোর কন্ট্যাক্ট দেখিয়েছি বলে, যেহেতু এটা বিফোর কন্ট্যাক্ট দেখিয়েছি তাই জন্য আমার এখানে কন্ট্যাক্টটাকে আমি ডাইরেক্টলি দেখাইনি, যেহেতু কন্ট্যাক্ট হয়নি এখন। এইবার কন্ট্যাক্ট তো আমি করবো, সেটা ঠিক আছে স্যার, কিন্তু বিফোর কন্ট্যাক্টে আগে দেখাই কী ছিল, তারপরে আফটার কন্ট্যাক্টে দেখাই। তো এবার আসি প্রথমে বিফোর কন্ট্যাক্ট, তারপর আসবো আফটার কন্ট্যাক্ট, ঠিক আছে?
তো বিফোর কন্ট্যাক্টে এবার যদি সেই জুম করি, কত ধরে নাও আমি বললাম 1 লাখ জুম করছি, 1 লাখ এক্স জুম করছি, তাহলে 1 লাখ এক্স যখন জুম করবো দেখি আগে বিফোর কন্ট্যাক্টে কি দেখা যায়। তাহলে যখন এটাকে 1 লাখ এক্স জুম করবো তার মানে এই যে তলটা যেটাকে আমি এখানে দেখেছিলাম এই তলটা তাহলে এখন এখানে কীরকম হয়ে যাবে স্যার, এরকম এরকম কাজ কাটা হয়ে যাবে। আর নিচের যে প্লেনটা, এই যে প্লেনটা যেটাকে এখানে মার্ক করা আছে এই প্লেনটা কীরকম হয়ে যাবে স্যার, ওই প্লেনটাও হয়ে যাবে এরকম। আবারও গোলাবে না, এই যে খাঁচ কাটা জুম করার পরে যেটা দেখছি এটা কার, এটা বডিটার। আর তলার খাঁচ কাটা এটা কার ছিল স্যার, এটা ওই প্লেনটার ছিল। আর এই দুটো কন্ডিশন কার দেখিয়েছি, বিফোর কন্ট্যাক্টের, তাই তো বোঝা গেল। এবার আসি আফটার কন্ট্যাক্ট। আফটার কন্ট্যাক্ট মানে স্যার এবার টাচ হয়ে গেছে, এই দেখো এই প্লেনটাতে টাচ হয়েই আছে। তাহলে এবার এটাও যদি আমি জুম করি তাহলে জুম করলে এবার কি দেখতে পাবো বলো তো, একই জুম ধরে নাও, একই পরিমাণ জুম করছি। কিরকম জুম, ওই 1 লাখ জুম, একই জুম করছি, 1 লাখ এক্স জুম করছি। এইবার দেখবো যে কন্ট্যাক্টটা যখন হয়েছিল, কন্ট্যাক্টটা মানে যেটাকে আমি দেখছি যে টাচ হয়ে আছে সেটা বাস্তবে কিরকম হয়ে আছে জুম করার পরে। তখন যেটা দেখতে পাচ্ছি এইটা আমার বডি, এটা আমার প্লেন, এটা কি স্যার, এটা হচ্ছে আফটার কন্ট্যাক্ট। এটা আপনি বোঝা গেল। তাহলে এই দুটো যে পিকচার দেখলাম, এই যে দুটো পিকচার দেখে আমাদের যে মাথায় হলো, মাথায় যেটা আমাদের মাথায় বুঝলো যে পৃথিবীতে কোনো সাবজেক্ট এরকম প্লেন বলে কিছু হয় না, সবেরই কিছু না কিছু মিনিমাম অ্যামাউন্ট অফ কি থাকবে। আচ্ছা এটা কি বলো তো, কি শো করছে এটা হিজিবিজি, এগুলো কি, এগুলো বেসিক্যালি কি স্যার, এটা শো করছে রাফনেসকে, তাই তো, এটা বেসিক্যালি রাফনেসকে দেখাচ্ছে পিকচার ওয়াইজ। এখানেও তাই, কি এগুলো কি স্যার, এখানেও বেসিক্যালি রাফনেসকে দেখানো হচ্ছে। এবার শুনে নাও, তাহলে স্যার এত অবধি তো মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার বলুন কাজের কথা কি হলো স্যার, এটা বুঝতে পারলাম যে একটা বডিকে আপনি জুম করে দেখালেন, যেটা বললেন সেটাই আপনি দেখালেন। এর ব্যাপারটা কি, গল্পটা তাহলে কি দাঁড়ালো, গল্পটা তাহলে কি হলো ব্যাপারটা স্যার, গল্পটা এটাই হলো, যখনই কোনো বডি বা যখনই কোনো প্লেন, বডি বলো বা প্লেন বলো, দুটো বডির মধ্যে বলো, দুটো প্লেনের মধ্যে বলো, একটা বডি একটা প্লেনের মধ্যে বলো, মানে যে কোনো বডি প্লেন এদের যখন আমরা কন্ট্যাক্ট এরিয়াতে নিয়ে আসি বা এদেরকে যখন কন্ট্যাক্টে নিয়ে আসি বা এদের যখন সারফেস এরিয়ার কন্ট্যাক্ট আসে, বা এদের যখন সারফেস এরিয়ার কন্ট্যাক্ট হয় তখন আমরা এই দুটো সারফেসের মধ্যে পরিষ্কার দেখে বুঝতে পারছো এটা অনেকটা দেখতে কার মতন লাগছে বা কীরকম লাগছে প্যাটার্নটা স্যার, একটা ইন্টারলকিং মানে একটা লক অ্যান্ড কি এর মতন লাগছে, বা একটা বলতে পারো ইন্টারলকিং প্রপার্টি এর মধ্যে দেখা যাচ্ছে, বা একটা লকিং প্রপার্টি এর মধ্যে দেখা যাচ্ছে। ইয়েস অর নো, এই দেখা যাচ্ছে একটা ভালো এক্সাম্পল দেবো লকিং প্রপার্টি। যে কোনো জিনিস ভাবো না, ধরো তোমার কাছে একটা এরকম খাঁচ কাটা জিনিস আছে আর এইটা পুড়ে দিয়েছো তুমি একটা এরকম অপোজিট জায়গার মধ্যে, তাহলে যখন তুমি এটাকে ডান দিকে বা বাঁ দিকে মুভ করার চেষ্টা করবে তাহলে এই জায়গাটা একটা লক মতন হয়ে যাবে না, একটা লকিং সিস্টেম ডেভেলপ হবে তো, বা একটা লকিং সিস্টেম ডেভেলপ হবে তো, সবাই বুঝতে পারছো এটা। তো এই লকিং সিস্টেমটাই কার জন্য, প্রথম দুটো কথা আমি দুটো প্রশ্ন বলবো, এই লকিং সিস্টেমটা কার জন্য তৈরি হয়, ফর হোয়াট, কিসের জন্য তৈরি হচ্ছে স্যার, রাফনেসের জন্য তৈরি হচ্ছে। আর এবার ফাইনাল অ্যান্সার, আমরা আউটপুট এই যে লকটা পাচ্ছি এই লকটের ফিনোমিনানটাকে আমরা কি বলছি, দ্যাট ইজ কল আওয়ার ফ্রিকশন। বোঝাতে পারলাম, এই লকিং হওয়ার পরে এই যে নড়াচড়া করতে পারছে না বা নড়াচড়াটাকে বাধা দিচ্ছে, এই বাধাটাই হচ্ছে আমার ফ্রিকশন। ক্লিয়ার সবার কাছে? কি হচ্ছে স্যার, রাফনেসের জন্য হচ্ছে, আউটপুট রেজাল্ট কি হচ্ছে স্যার, ওখানে একটা লকিং সিস্টেম তৈরি হচ্ছে। যদি ফ্রিকশনের কথা বলো এটা ব্যাকেটে তুমি লিখে নাও, একটা লকিং সিস্টেম ডেভেলপ হচ্ছে। এই লকিং সিস্টেমটা করছেটা কি, ওকে মুভ হতে বাধা দিচ্ছে, তাই না, মানে এক জায়গায় স্ট্রিক্ট করে দিচ্ছে বা রেস্ট্রিক্ট করে দিচ্ছে। ক্লিয়ার, বোঝাতে পারলাম এত অবধি ক্লিয়ার? এইবার শুনে নাও, এইবার শোনো দ্বিতীয় কথা। স্যার
এবার আপনি যেটা বললেন ইন জেনারেল বললেন, কিন্তু আমি যখনই ফিজিক্সে বা মেকানিক্সে কোনো বডিকে নিয়ে কাজ করব, এরকম তো কোনো ব্যাপার নেই যে বডি বসে আছে তাহলে লক হয়ে বসে থাকবে, এরকম তো কোনো ব্যাপার নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বডির ক্ষেত্রে কোনো না কোনো মোশন আসছে এবং সেই মোশনটা হতে পারছে কি পাচ্ছে না সেটাই তো আমার বেসিক্যালি দেখা কাজ। তবেই তো সেটা যদি আমি ধরো আমি বলছি একটা বোতল এখানে বসিয়ে রাখলাম, বসিয়ে রেখে আমার 5000 বছর চলে গেল, তাহলে আমি এখানে কি অ্যানালাইসিস করবো? অ্যানালাইসিস তখনই আসবে, অ্যানালাইসিস সেটা ফিজিক্স বলো মেকানিক্স বলো, অ্যানালাইসিস আমি তখনই আনবো যখন ইট হ্যাজ সাম এনি কাইন্ড অফ অ্যাকশন রিয়াকশন, বা সেখানে কোনো রকম কোনো ফেনোমেনাল কাজ করছে, ফিজিক্সের কোনো ফেনোমেনাল কাজ করছে, তখনই তো আমি সেটাকে অ্যানালাইজ করবো প্রপারলি, তাই না? তাহলে এবার এই যেটা শিখলাম কনসেপ্টটাকে, সেটা কি এবার একটু ডিটেলে যাই। ডিটেলে মানে কি স্যার, বাস্তবে আপনি একটা বডিকে রেখে গেছেন, সেখানে লক হচ্ছে কি না হচ্ছে আমার জেনে কোনো লাভ নেই। কেন? কারণ আমি বডির উপর যদি কোনো এক্সটার্নাল ফোর্স নাই আনি, তাহলে ওর মতন যে রয়ে গেল ওখানেই রয়ে গেল, তাহলে ওটাকে নিয়ে আমার অ্যানালিসিস করার কোনো দরকার নেই। মানে এই এক্সটার্নাল ফোর্সের কোনো দরকার নেই বা এক্সটার্নাল অ্যাপ্রোচের কোনো দরকার নেই। যা হবে ও বসে রয়েছে, অটোমেটিক রয়েছে, ওর মধ্যে জাড্য ধর্ম রয়েছে বা ওর মধ্যে ওই গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এটসেট্রা সো অন, ওটা দেখার দরকার নেই। কিন্তু ইন জেনারেল আমি যখন দেখবো কোনো কিছু অ্যানালিসিস করবো, মোস্ট অফ দ্য টাইম আমার কাছে যেটা হবে, যে কেসটা আমার কাছে আসবে সেটা হচ্ছে দ্যাট ইজ আমার মোশন, এবং সেটাকে আমাকে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে। এবার আসি মোশনের কেসকে কনসিডার করি, কারণ এটাই আমার বেশিরভাগ ক্ষেত্রে আসবে। কারণ একটা বডি যদি স্থির থাকে, তাহলে সেই বডিটা স্থির আছে আছে আমার জেনে লাভ কি? আমি যদি কিছু অ্যানালিসিস নাই করতে পারি। দেখো আমি শুরুতেই বলেছিলাম যে ফিজিক্সে বা ক্লাসিক্যাল ফিজিক্সে বা র ফিজিক্সে বা মেকানিক্সে জেনারেলি আমরা কি করি, এক্সটার্নাল ফোর্সেসগুলোকে বা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সগুলোকে বা এক্সটার্নাল কাজকর্মগুলোকে, মানে বাহ্যিক যে কাজকর্ম সেইগুলোকে নিয়ে অ্যানালিসিস করি। তার বেসিসে এই চ্যাপ্টারগুলো আসে, ফ্রিকশন বলো, কাইনেমেটিক্স বলো, লস অফ মোশন বলো, নর্মাল মোশন বলো, এটসেট্রা এটসেট্রা চ্যাপ্টারগুলো আসে। তো এই চ্যাপ্টারগুলো আসছে, তার মানে কি নিশ্চয়ই এর বাহ্যিক কোনো না কোনো বৈশিষ্ট্য আছে বা বাহ্যিক কোনো না কোনো প্রপার্টি আছে বা এক্সটার্নাল কোনো না কোনো প্রপার্টিজ শো করছে। তো সেইগুলোকে জানার জন্য আমরা ফার্দার ফ্রিকশনকে আর একটু ডিটেলে বুঝবো। এবার কি করব, এবার একটা মোশন কনসিডারকে বা একটা মোশনকে আমরা কনসিডার করে নেবো। কি মোশনকে কনসিডার করবো? ধরে নাও আগের মতনই তোমার কাছে একটা বডি রয়েছে। আবার একই প্রশ্ন বারবার করবে না, বডি রয়েছে মানে কিরকম বডি? আমি আর বলবো না, কিচ্ছু কথা বলবো না, কিরকম বডি? অবভিয়াসলি রিজিড বডি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, রিজিড বডি। এইবার এইটা কালোটা হচ্ছে আমার বডি, আর এই রেডটা হচ্ছে আমার প্লেন। ক্লিয়ার? কালোটা হচ্ছে আমার বডি আর রেডটা হচ্ছে আমার প্লেন। এবার এই বডিটা একটা বডি, তাহলে আমার একটা প্লেনের ওপর আছে, ঠিক আছে? তাহলে প্লেন আর বডি দুটোই ক্লিয়ার আছে। এইবার এই বডিটার ওপর আমি একটা এক্সটার্নাল ফোর্স এফ ব্যবহার করলাম বা অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে ধরে নাও এক্সটার্নাল ফোর্স। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যখনই আমি ফোর্সটা এফটাকে আমি ডান দিকে অ্যাপ্লাই করব, তাহলে জেনারেলি বডির মোশনটা কোন দিকে হওয়া উচিত? এনিওয়ান? বডির তাহলে মোশনটা কোন দিকে হওয়া উচিত? বডি স্থির ছিল, আমি অন্য আর কিছু বলিনি, বডিটা স্থির বসেছিল, আমি বডির ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এরকম টেনে নিয়ে যাচ্ছি, ফোর্সটাকে টানা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম বা একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করলাম, বা বডির ওপর একটা এক্সটার্নাল ফোর্স রাইটের দিকে যাচ্ছে, তাহলে বডির মোশনটা কোন দিকে হবে? টুয়ার্ডস রাইটস। ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ কারেক্ট। তাহলে টুয়ার্ডস রাইটের দিকে আমার বডি মুভ করার চেষ্টা করবে, ইয়েস অর নো? এত অব্দি বোঝা গেল কি বোঝা গেল না? আমি বডির ওপর ডান দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, যে ফোর্সের ডিরেকশন ডান দিকে, তাহলে বডিটাও চেষ্টা করবে কি ডান দিকে যাবার, ইয়েস অর নো? কিন্তু এইবার ঘটনাটা অন্যরকম ঘটবে। কি ঘটবে? স্যার যেহেতু আপনি বলেছেন এটা তো আপনি কিছু দেখতে পাচ্ছেন না, তাহলে এই কন্ট্যাক্ট এরিয়াটা, এটা কি সারফেস কন্ট্যাক্ট এরিয়া, সারফেস কন্ট্যাক্ট এরিয়া। তাহলে স্যার এবার এইটাকে বুঝতে গেলে আপনাকে একটু জুম করে দেখতে হবে। তাহলে এবার এইটাকে আমি যদি জুম করি সেই আগের মতন 1,00,000x যদি আমি জুম করি, তাহলে কি দেখতে পাবো গো? কি দেখতে পাবো? এনিওয়ান কে বলবে কি দেখতে পাবো? স্যার আপনি যেটা দেখতে পাবেন বডির এই দেখুন এইরকম একটা রাফনেস, আবার দেখুন বডির ভেরি গুড এরকম একটা লকিং সিস্টেম তৈরি হয়ে গেছে। তাহলে স্যার আমরা যদি জুম করে দেখি, তার মানে আমরা একটা লকিং সিস্টেম ডেভেলপ করবো। বারবার এরকম করার দরকার নেই, আমি প্রথম বলছি বলে তাই, এরপরে বুঝে যাবে। এরপরে আমি যখনই বলবো দুটো বডি আছে মানে তুমি বুঝে গেছো যে পৃথিবীতে পারফেক্টলি স্মুথ বলে কিছু হয় না, তার মানে ফ্রিকশন থাকবেই। এবার আমি ফ্রিকশন মেনশন করছি কি হচ্ছে না সেটা আমার ব্যাপার, কিন্তু থাকবেই, ফ্রিকশন থাকবেই। এবার কোনো ক্ষেত্রে হতে পারে ফ্রিকশনের ভ্যালুটা এত কম, তাই জন্য আমি মেনশন ওটাকে নেগলেক্ট করে দিলাম, সেটা আলাদা বিষয়, কিন্তু থাকবেই, ফ্রিকশন থাকবেই, মিনিমাম থেকে মিনিমাম অ্যামাউন্ট হলেও থাকবে, এটা মাথার মধ্যে বসিয়ে নাও। তার মানে স্যার পরিষ্কার এটাকে জুম করে আমরা বুঝতে পারি যে এটা লকিং সিস্টেম আছে। তাহলে লকিং সিস্টেম আছে মানে তুমি বলতে পারো স্যার এখানে একটা লকিং তৈরি হবে। তাহলে এবার আমাকে বলো তো এই লকিংটা কি? এই ফোর্সটা যে ডান দিকে যেতে, মানে বডিটাকে যে ডান দিকে যেতে চাইছিল, তার মানে এই ডান দিকটাকে কি ইজিলি যেতে দিয়ে দেবে লকটা? এই যে এখানে লক অ্যান্ড কি তৈরি হলো বা এখানে যে লকিং সিস্টেম তৈরি হলো, আমাকে বলো তো এই লকটা কি ওই বডিটাকে ডান দিকে মুভ করতে দেবে ইজিলি? ইজিলি কি দেবে? দেবে না। ভেরি গুড, এই বাকিটা বোঝা যাচ্ছে? ইজিলি কি দেবে? না স্যার দেবে না। তাহলে দেবে না মানেটা কি?
দেবে না মানেটা কি? দেবে না মানে হচ্ছে তার মানে স্যার এই পার্টিকুলার জায়গাতে ও কি করবে, ওই এক্সটার্নাল ফোর্সটাকে কিরকম করবে স্যার, অপোজ করবে। ওই এক্সটার্নাল ফোর্সটাকে কি করবে, অপোজ করবে। তাহলে অপোজ কখন করে? ধরো আমি বললাম যে আজকে আমি সিনেমা দেখতে যাব, তুমি বললে আমি যাব না, তার মানে কি আমার বিপরীতে তুমি কথা বলছো। ধরো আমি বললাম আজকে ক্লাস নেবো, তোমরা বললে না স্যার আজকে ছুটি চাই, স্যার আজকে দিওয়ালি আছে, স্যার আজকে পড়বো না, তাহলে তুমি আমাকে অপোজ করলে। তাহলে সেরকম ভাবে ফোর্স ডান দিকে যাচ্ছিল, তাহলে ফোর্সটাকে অপোজ করার অর্থ কি? টেকনিক্যাল ভাষায় বলছি অপোজ করছে ফোর্সটাকে। তাহলে ফোর্সটাকে অপোজ করার মানে কি? তাহলে ডেফিনেটলি স্যার ডান দিকে যদি এফ ফোর্স কাজ করে, তার মানে বাঁ দিকে নিশ্চয়ই আপনার এখানে কোনো না কোনো একটা ফোর্সকে কাজ করাতেই হবে, ইয়েস অর নো? তাহলে ধরে নাও সেটা ছোট হাতের এফ। তাহলে এই ছোট হাতের এফটা কি, এই ছোট হাতের এফটা কি, হোয়াট ইজ ছোট হাতের এফ? এটা হচ্ছে সেই অপোজ করা ফোর্সটা, তাই না? ওই অপোজ করা ফোর্সটা যে কি করছে, যে বেসিক্যালি অপোজ করছে কাকে, অপোজ করছে এক্সটার্নাল ফোর্স এফ কে, ইয়েস অর নো? এক্সটার্নাল ফোর্স এফ কে অপোজ করছে। কেন করছে? আমি যদি বলি ওয়াই, উত্তর কি হবে? ডিউ টু রাফনেস, ডিউ টু রাফনেস, তাই তো? আর শুধু রাফনেস কি না, ডিউ টু রাফনেস সেখানে কি তৈরি হচ্ছে, একটা লকিং সিস্টেম ডেভেলপ হচ্ছে। তাহলে সেই লকিং সিস্টেমের জন্য ওই বডিটাকেও মুভ করতে দিচ্ছে না, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ফ্রিকশনাল ফোর্স। এবার বোঝা গেল, ক্লিয়ার হলো? এটাই হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স। একদম পরিষ্কার বলো যে হ্যাঁ স্যার একদম পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেছে, কোনো ডাউট নেই এর মধ্যে। ক্লিয়ার? তাহলে এই ফ্রিকশনাল ফোর্স কি করে? তাহলে এখানে আরেকটা পয়েন্টও লিখতে পারি, কি করে? বেসিক্যালি মোশনকে অপোজ করে, বলা যাবে মোশনকে অপোজ করে। আচ্ছা এই বারবার অপোজ 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 বলছি তো অনেকের একটু 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 অস্বস্তি হচ্ছে, স্যার একটা অস্বস্তি হচ্ছে, একটা একটা ইন্টারনাল অস্বস্তি হচ্ছে। স্যার পাতি বাংলায় বলুন তো কি ব্যাপারটা বলতে চাইছেন? মোদ্দা কথা বাধা দিচ্ছি, এক্সটার্নাল ফোর্সটাকে বাধা দিচ্ছি। আর বেসিক্যালি এক্সটার্নাল ফোর্সকে বাধা দিই না, এক্সটার্নাল ফোর্সটা বডিটাকে মোশনে নিয়ে আসার চেষ্টা করে, সেই মোশনটাকে বেসিক্যালি বাধা দিই। কে? ওই ছোট হাতের এফ, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? কোনো অসুবিধা? জল ভাত? চলো চলো। আর এই পুরো সিস্টেমটা ঘটে কার মধ্যে? তোমার আমার মধ্যে। আমার মাথায় ঘটে, তোমার মাথায় ঘটে, কোথায় ঘটে? কন্ট্যাক্ট সারফেস এরিয়াতে বা সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে, তাই তো? সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে ঘটে। মনে রাখবে এই কটা পয়েন্ট যেন আমার ক্লিয়ার থাকে। সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে। জলভাত? ক্লিয়ার? তাহলে এবার কি আমাকে বলতে পারবো এক লাইনে হোয়াট ইজ ফ্রিকশন? দেখো আমি একটু বলে দিই ইংলিশে। when an external force, দাঁড়াও আমাকে বলতে দাও, when an external force is applied to a body, body basically tends to move it over the surface, বলতে পারি in the surface contact force there is a presence of opposing force which comes into play along with the common surface contact area between the two bodies or between the plane and bodies or between the two planes or between the two faces। সেই দুটো জায়গার মধ্যে একটা নতুন একটা ফোর্সের জন্ম হয় যে কি করে বাধা দেয় ওই মোশনটাকে। আর এই অপোজিং ফোর্সটা, দিস অপোজিং ফোর্স ইজ বেসিক্যালি কল্ড ফ্রিকশন ফোর্স অর ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অর ফ্রিকশনাল ফোর্স। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, একটু অপশন দিয়ে লিখে নাও। এইটাকে যেটাকে আমরা বললাম ফ্রিকশনাল ফোর্স, এটাকে আমরা বলতে পারি শুধু কথা ফ্রিকশন বলতে পারি, और কি বলতে পারি, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বলতে পারি, আর কি বলতে পারি, ফ্রিকশনাল ফোর্স বলতে পারি। এবার বলো কেউ একজন ডেফিনেশন দাও, তাহলে আমাকে গুছিয়ে বলো যা যা বললাম। এবার আমাকে দুটো লাইনের মধ্যে গুছিয়ে বলো হোয়াট ইজ ফ্রিকশন। বাংলায় বলো, কোনো ইংলিশে বলতে হবে না, বাংলায় বলো, আমাকে বুঝিয়ে দাও। এনিওয়ান বলো কেউ একজন। ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কোনো একটা বডি যখন কোনো একটা সারফেস এরিয়ার মধ্যে কন্টাক্ট হয় কোনো একটা সারফেসের সাথে, তখন দুটো যে সারফেস হচ্ছে বডির সারফেস আর যার সাথে মানে ইয়ে হচ্ছে তার তার সারফেস দুটোর মধ্যে ব্লকিং সিস্টেম হয়, এবং তার জন্য যে অপোজিট ডিরেকশনের যে একটা ফোর্স তৈরি হয় ওই বডির উপর যে ফোর্স অ্যাপ্লাই হয় তার অপোজিট ডিরেকশনে, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স।
এবার দেখো এই যে তুমি ডেফিনেশনটা বললে এর মধ্যে অসংখ্য ভুল আছে। প্রথম কথা, দুটো বডি যখন কন্ট্যাক্টে আসছে আমরা সবাই জানি তাদের মধ্যে একটা সারফেস কন্ট্যাক্ট এরিয়া থাকবে, তাহলে ডেফিনেশনে আমি এটা মেনশন করব না। দ্বিতীয় কথা, বডির মধ্যে ফোর্স যখন অ্যাপ্লাই হবে তখন বডি অটোমেটিক্যালি মোশনে আসবে, তাহলে এই কথাটা আমি বোঝাবো না, এটা মূর্খর মতন উত্তর হচ্ছে। তাহলে স্যার অ্যাকচুয়াল ডেফিনেশন কি হয়ে যাবে? আমি বলছি এবার ভালো করে শোনো, আমি যেগুলো মেনশন করছি সেগুলোকে মেনশন করার চেষ্টা করবো, সেগুলোকে মাথায় রাখার চেষ্টা করবো। কোনো বডির উপর যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করবো তাহলে বডির মধ্যে মোশন আসবে। তার মানে আমি এটা বলতে পারি হোয়েন এ বডি গোজ ইনটু সাম মোশন ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স। আমি বারবার ইংলিশে চলে যাচ্ছি, বাংলায় বোঝার চেষ্টা করি। যখন কোনো বডির ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় বডির মোশন হয়, সেই মোশনটাকে বাধা দেওয়ার জন্য বডির সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে যে অপোজিট নেচারের ফোর্সটা কাজ করে, যেটা ওই মোশনটাকে হতে দেয় না বা ওই মোশনের এগেনস্টে কাজ করে বা মোশনটাকে বাধা দেয়, সেই ফোর্সটা কোন ফোর্সটা? যেটা সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে ডেভেলপ হয়েছে, ওই ফোর্সটাকেই বলবো ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বা ফ্রিকশন। আরেকবার বলবো, কোনো বডির মধ্যে যখন মোশন আসে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স, সেই বডির মোশনটাকে বাধা দেওয়ার জন্য ওই বডির সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে যে এক্সটার্নাল ওই বডির কন্ট্যাক্ট সারফেস এরিয়াতে যে অপোজিট নেচারের ফোর্স ডেভেলপ হয়, যেটা মোশনটাকে বাধা দেয়, সেই ফোর্সটাকে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স অর ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অর সিম্পলি ফ্রিকশন। ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা? এবার তুমি ইংলিশে বলো, উর্দুতে বলো, জাপানিজে বলো, তেলেগুতে বলো, মালায়ালে বলো, আমার জানার দরকার নেই, যেটা বললাম পয়েন্টগুলো মেনশন থাকা চাই। ক্লিয়ার? জল ভাত। এবার আসি টাইপস। বেসড অন আওয়ার প্রিভিয়াস নলেজ, আমরা ফিজিক্সে যে বেসিক এর আগে নলেজগুলো গ্যাদার করেছি তার বেসিসে আমরা ফ্রিকশনকে ফার্দার, যেমন ফিজিক্সকে ফার্দার আমরা দুটো বেসিসে ভাগ করতে পারি, সেরকম যেমন ফোর্সকেও আমরা দুটো বেসিসে ডিভাইড করতে পারি, সেরকমভাবে ফিজিক্সের বেসিক ফেনোমেনার উপর দাঁড় করিয়ে ফ্রিকশনটাকে আমরা দুটো ভাগে ক্যাটাগরাইজ করি। একটাকে বলা হয় স্ট্যাটিক, আরেকটাকে বলা হয় ডাইনামিক। স্ট্যাটিক মানে কি? যখন বডি কিসে থাকবে? রেস্টে থাকবে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি স্ট্যাটিক কন্ডিশন। আর ডায়নামিক কন্ডিশন কাকে বলি? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও। ডায়নামিক মানে কি হবে? যখন বডি মোশনে থাকবে। ক্লিয়ার? তার মানে আমাদের ফ্রিকশনটাকেও কনসিডার করার সময় দুটো কন্ডিশন আসবে, একটা হচ্ছে বডি রেস্টে আছে, একটা বডি মোশনে আছে। তো বডি রেস্টে যখন থাকবে, ধর এই বডি রেস্টে আছে, সব পুরো কন্ডিশনটাই রেস্টের ধরে নিচ্ছি। তো যখন রেস্টে ছিল আমি টানছি না, বাট বেসিক্যালি এর মধ্যে তো ফ্রিকশন ফোর্স ডেভেলপ হচ্ছে, ইয়েস অর নো? আমি বডির ওপর এখন কিছু করছি না, বাট তার মানে তো এরকম নয় যে তার মধ্যে লকিং সিস্টেম ডেভেলপ হচ্ছে না, তাই না? আমি বুঝতে পারছি যখন এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি তখন আমি বুঝতে পারছি। বলতে পারলাম? ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এইখানে যখন আমরা অ্যানালিসিস করি, এখানে আমাদের যে টার্মিনোলজিটা আসে স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ স্ট্যাটিক ফ্রিকশন? যখন পুরো সিস্টেমটা হয়তো রেস্টে রয়েছে বা বডিটা রেস্টে রয়েছে, বাট তার মানে তো এটা নয় যে আমি ওর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করতে পারবো না, করতেই পারি। পুরো এই স্ট্যাটিক সিস্টেমের মধ্যে কোনো সময় যখন ফোর্স আসে তখন আমার যে ফ্রিকশনটার অ্যানালিসিস হবে সেটাকেই আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার? কিন্তু মনে রাখতে হবে পুরো সিস্টেমটা কিসে আছে? সিস্টেমটা রেস্টে আছে। বুঝতে পারলাম? মানে বডিটাও রেস্টে আছে, প্লেনটাও রেস্টেই আছে, মানে স্ট্যাটিক কন্ডিশনে আছে। এবার আসি যদি মোশনের ক্ষেত্রে, মোশনের দুটো পার্ট। একটা হচ্ছে স্লাইডিং কন্ডিশন, আরেকটা হচ্ছে রোলিং কন্ডিশন। ক্লিয়ার? স্লাইডিং কন্ডিশন মানে ধরো একটা ইনক্লাইন প্লেন আছে, কোনো না কোনো ক্ষেত্রে বডিটা অটোমেটিক্যালি স্লাইড হচ্ছে ডিউ টু অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। বুঝতে পারলাম? ধরো এই হরিজন্টাল রেসপেক্টে আমি প্লেনটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ওকে ইনক্লাইন করে দিলাম, তাহলে এর জন্য কি হবে? বডি স্লাইড করবে।
তাহলে স্লাইড করার জন্য দেখো এটা কিন্তু স্লাইড করছে মানে কোনো না কিছু মুভ করছে, এটা হয়তো বডিটা মুভ করছে, প্লেনটা ফিক্স আছে, বাট এখানে তো একটা মোশনের ব্যাপার আছে, তাহলে এটা স্লাইডিং কন্ডিশন। তো যখন স্লাইড করছে কোনো একটা বডি, তার মানে সেটা তো আর রেস্টে রইল না, সেটা এখন মোশনের আন্ডারে চলে গেল। তাহলে তখন আমার হতেই তো পারে, তার মধ্যে ধরো আমি কথার কথা বলছি, বডি এই দিকে মুভ করছে, তাহলে বডি এই দিকে মুভ করছে মানে ফ্রিকশন কোন দিকে ডেভেলপ করবে? বডি যদি দেখো এই দিকে বাঁ দিকে বডি মুভ করে, তাহলে ফ্রিকশন কোন দিকে দরকার ডেভেলপ করবে? স্যার এই ডান দিকে, প্লেনের মধ্যে ডান দিকে অ্যাপ্লাই করবে। যেমন এখানে দেখো, এখানে ডান দিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছিল, তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাপ্লাই হবে? তলের মধ্যে, বা কন্ট্যাক্ট সারফেস কন্ট্যাক্ট এসে এটা বাঁ দিকে তৈরি হবে, বুঝতে পারছো? ফোর্স যেদিকে বা মোশন যেদিকে, ফোর্সও ভুলে যাও, যেদিকে মোশন, দেখো এইদিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, মোশন এদিকে, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? ফ্রিকশন এদিকে হবে। নেক্সট আমাকে এই যে এই স্লাইডিং কেসটা বলো তো কোন দিকে? স্যার এই দিকে বডির ফোর্স বা এই দিকে বডির মোশন, তাহলে এই দিকে কি ডেভেলপ হবে তলে? ফ্রিকশন। সবাই বুঝতে পারে সেটা? এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলো বলো, কোনো ডাউট? ঠিক আছে ঠিক আছে, চলো এবার আমি বলছি, এই যে স্লাইডিংটা হলো, এবার এটার কন্ডিশনটা রেস্টের থেকে একটু আলাদা, কারণ বডিটা মুভ করছে বা স্লাইড হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে নাম দিলাম। কিন্তু বাকি গল্পটা একই, যেদিকে মুভ করবে তার অপোজিট দিকে ফ্রিকশন ডেভেলপ হবে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো স্লাইডিং ফ্রিকশন। কি বলবো? স্লাইডিং ফ্রিকশন। ক্লিয়ার? স্লাইডিং ফ্রিকশন। আর এবার আসবো নেক্সট আরেকটা কনসেপ্ট। এবার ধরে নাও আমি এমন একটা অবজেক্টকে নিলাম যে অবজেক্টটা রোল করতে পারে, দ্যাট মিনস রোলিং হতে পারে। তাহলে এখানেও গল্পটা একই, বডি হয়তো এইদিকে যাচ্ছে, রোল করছে, তাহলে এখানেও ফ্রিকশন কি হয়ে যাবে? এইদিকে ডেভেলপ করবে। তার মানে এইদিকে যদি মোশন হয়, এইদিকে কি হয়ে যাবে? ফ্রিকশন কাজ করবে। ইয়েস অর নো? বাঁদিকে যদি আমার রোলিং করে, তাহলে বাঁদিকে আমার মোশন হবে, তাহলে বাঁদিকে মোশন মানে ডান দিকে ফ্রিকশন, তো গল্পটা একই হয়ে গেল স্যার, এই তলে আমার ডান দিকে ফ্রিকশন হবে। বাট এই কন্ডিশনটাকে আমরা কি বলবো? রোলিং ফ্রিকশন। বোঝা গেল ব্যাপারটা? এবার এর আরো ডিটেল অ্যানালিসিস আছে, অনেক অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে যাব। বাট আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে, ফার্স্ট এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কেসও এর বেশি আছে। সেকেন্ড যদি বলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা, অ্যান্ড খুব মিনিমাম অ্যামাউন্টের দরকার লাগে, সেটা হচ্ছে রোলিং ফ্রিকশন। বুঝতে পারলাম? এটা খুব মিনিমাম, বাট একদম যে লেস ইম্পর্টেন্ট না বলবো না, এর কেস খুব মিনিমাম আছে, এর কন্ডিশনও খুব মিনিমাম আছে, এর এক্সাম্পলও খুব মিনিমাম আছে, এর টাইপস অফ নেচার বা আদার্স কিছু অ্যানালিসিস এটাও মিনিমাম আছে। সো আমরা বেশি ফোকাস করবো স্ট্যাটিক, দেন তারপরে বেশি ফোকাস করবো স্লাইডিং, দেন একটা দুটো এক্সাম্পল হার্ডলি দেখবো রোলিং। বোঝাতে পারলাম? তো অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস যেরকম আমার আছে সেরকম আমরা কনসিডার করবো। তো মেনলি আমরা ফোকাস করবো রেস্ট কন্ডিশন বা স্ট্যাটিক কন্ডিশন, দেন আমরা ফোকাস করবো স্লাইডিং কন্ডিশন, দেন আমরা একদম মিনিমাম কিছু এক্সাম্পল দেখবো রোলিং কন্ডিশনের। বাট মনে রাখবে সব ক্ষেত্রেই একটা জিনিস মনে রাখবে, মোশন যদি বাঁ দিকে হয়, তাহলে সেই তলের মধ্যে ওই সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে ডান দিকে মানে তার অপোজিট নেচারে কি থাকবে? ফ্রিকশন থাকবে। এবার সেটা রোলিং হোক, স্লাইডিং হোক আর স্ট্যাটিক হোক, আমার জানার দরকার নেই। মোশন যেদিকে কাজ করবে তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশন কাজ করবে। মনে রাখবে মোশনের সাথে ফ্রিকশনের ডিরেকশন সবসময় অপোজিট হবে। তাহলে এখানে লিখে দাও অপোজিট ডিরেকশন। যদি কেউ ডিরেকশন ভুল করে তার মানে সে ফ্রিকশনটা বোঝেইনি। সো আমাকে এটা মাথায় রাখতে হবে, বডির মোশন যেদিকে তার অপোজিটে যেন ফ্রিকশন হয়। এবার কেন স্যার এই কথাটা বলছেন? এবার দেখো, অনেকের ক্ষেত্রে এই কনফিউশনটা তৈরি হয়, অনেকে এটা বোঝেই না, পড়ে গেছে, বিশাল কিছু পড়ে নিয়েছে ফ্রিকশন, বাট এটা বুঝতে পারছে না, আমি যে কথাটা বলছি সেই কথাটাই বুঝতে পারছে না। ধরো এই দিকে এটা কি আছে গো, এটা একটা ইনক্লাইন প্লেন আছে। তো আগে বোঝো আমি কথাটা কি বলছি, কেন বলছি। এটা একটা ইনক্লাইন প্লেন আছে, ক্লিয়ার? আর ধরো বডির এখানে একটা ফোর্স এফ এদিকে আছে, ক্লিয়ার? আর বডির একটা ওয়েট নিচে ডাব্লিউ নিচের দিয়ে কাজ করছে, কিন্তু বডিটা এত ভারী, এই ফোর্সটার অতটা ও বডিটাকে ধরে রাখতে পারছে না। এই ফোর্সটা থাকা সত্ত্বেও বডি রোল করে মানে বডি গড়িয়ে স্লাইড করে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে এবার বলো তুমি ফ্রিকশন কোন দিকে কনসিডার করবো? উপরের দিকে ফ্রিকশন দেখাবো না নিচের দিকে ফ্রিকশন দেখাবো? মানে ফ্রিকশন আমার এই দিকে হবে না ফ্রিকশন আমার এই দিকে হবে? এনি আইডিয়া? আমি কেন বলছি বোঝো, আগে টপিকটাকে বোঝার চেষ্টা করো আমি কেন বলছি।
এই রকম কন্ডিশনে হতে পারে এখানে আমি দুটো ফোর্স দেখালাম বা একটা ফোর্স দেখালাম, একদিকে মোশন হচ্ছে একদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এরকম একটা কন্ডিশন দেখালাম। তোমার কন্ডিশন যাই হোক, তোমার মাথায় কি রাখতে হবে, আমি কি বলেছিলাম পয়েন্ট কি মনে রাখতে হবে, মোশনের ডিরেকশন কোন দিকে, আর কিছু দেখবে না। সব থেকে সহজ উপায় বলি, এরকম ফিজিক্সে বা মেকানিক্সে এরকম অনেক কঠিন কঠিন কনসেপ্ট ঢোকাবে, মাথা একদম মানে কি বলবো, মাথা একদম খারাপ করে দেবে, পাগলা করে দেবে, তুমি ভাববে কেন আমি পড়ছি এই সাবজেক্ট, কেন আমি পড়ছি, কেন বুঝতে পারছি, এরকম কন্ডিশনে তোমার হয়ে যাবে। কিন্তু আমি বারবার বলছি, তুমি যদি বেসিক তোমার ক্লিয়ার থাকে, তুমি যদি বেসিক জিনিসগুলোকে মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো জায়গা থেকে রনে বনে জনজঙ্গলে যেখানে বিপদে পড়িবে, বেসিককে স্মরণ করিবে, একদম সিধা বাত, নো বাকওয়াস। তার মানে স্যার এখানে আমার সিস্টেমের মধ্যে মাল্টিপল ফোর্স থাক, 1,00,000খানা ফোর্স থাক, 2,00,000খানা ফোর্স থাক, মাল্টিপল ডিরেকশনে থাক, আমি দেখবো একটা জিনিস যেটা আমাকে শেখানো হয়েছে, ফ্রিকশন নিয়ে কাজ করতে গেলে আমি দেখবো বডির মোশন কোন দিকে। তাহলে এবার আমি যদি তোমাকে বলে দিই বডি গড়িয়ে পড়ছে, বডির মোশন হচ্ছে বাঁ দিকে, লেফটে, তাহলে আমাকে কেউ বলতে পারবে বডির ফ্রিকশন কোন দিকে কনসিডার করবো, এনিওয়ান? রাইটেই। তলে অবশ্যই বলতে হবে সারফেস কন্ট্যাক্টে রাইট হ্যান্ড সাইডে, এইখানে হয়ে যাবে আমার ফ্রিকশন। গট মাই পয়েন্ট? ক্লিয়ার? তার মানে এখানে হয়ে যাবে ফ্রিকশন, আবার একই কথা বলছি, অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন। বোঝাতে পারলাম? সো বেটার তুমি মনে রাখো, ফ্রিকশন সবসময় মোশনকে অপোজ করে। মোশন আসে ফোর্সের জন্য বা ফোর্সের কোনো কিছু অ্যাপ্লিকেশনের জন্য মোশন তৈরি হচ্ছে বডির মধ্যে, বাট টু বেটার আন্ডারস্ট্যান্ডিং, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং ইউ শুড রিমেম্বার দ্যাট যে ফ্রিকশনাল ফোর্স সবসময় সারফেস কন্ট্যাক্ট এরিয়াতেই অ্যাপ্লাই হয়, এবং কোন ডিরেকশনে অ্যাপ্লাই হয়, বডি যেদিকে মুভ করছে তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশন অ্যাপ্লাই হবে। কোথায় অ্যাপ্লাই হবে? সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে। বলতে পারলাম? সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে। সো এখানে ভুলভাল প্রশ্ন কেউ বলবে না, এই দেখো এই সারফেসের যে কন্ট্যাক্ট এরিয়া সেই এরিয়াতেই কিন্তু অ্যাপ্লাই হবে। বোঝাতে পারলাম? সেটা দুটো বডির মধ্যে হতে পারে, একটা প্লেন একটা বডির মধ্যে হতে পারে, দুটো প্লেনের মধ্যে হতে পারে, এনিথিং ক্যান বি পসিবল। আচ্ছা এই যে এক্সাম্পলগুলো দিচ্ছি অনেকে এটা বুঝতে পারছে না। আরে বাবা তোমার একটা ধরো এরকম একটা বডি রয়েছে, আর তোমার নিচে একটা এরকম বডি রয়েছে, তাহলে নিচেরটাও একটা বডি, ওপরেরটাও একটা বডি, এবার ধরো ওপরের বডিটাকে আমি ডান দিকে মুভ করছি, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোথায় আসবে? এই নিচের বডিটার, হ্যাঁ নিচের বডি এবং ওপরের বডির মধ্যবর্তী সারফেস কন্ট্যাক্ট এরিয়া তার মধ্যে আসবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল দুটো বডির মধ্যে যখন সারফেস কন্ট্যাক্ট এরিয়া আছে। হতে পারে একটা প্লেন একটা বডি, এটা তো দেখালাম, নিচেরটা প্লেন ওপরেরটা বডি। হতে পারে দুটো প্লেন, এখানেও একটা প্লেন এখানেও একটা প্লেন, দুটো প্লেন, ওপরেরটাও একটা প্লেন নিচেরটাও একটা প্লেন, দুটো প্লেনের মধ্যে হতেই পারে। তো যে কন্ডিশনই হোক তোমার জানার দরকার নেই, দুটো প্লেনের মধ্যে হোক, একটা বডি একটা প্লেনের মধ্যে হোক, দুটো বডির মধ্যে হোক, তুমি মাথায় রাখবে আমার দুটো তিনটে জিনিস জানাটা জরুরি। নাম্বার ওয়ান কি জানবে? নাম্বার ওয়ান কি জানবে? সারফেস কন্ট্যাক্ট এরিয়া আছে কিনা, বা সারফেস কন্ট্যাক্ট এরিয়া কোনটা, সারফেস কন্ট্যাক্ট এরিয়া আমি পাচ্ছি কিনা, ইয়েস অর নো। দ্বিতীয়ত কি দেখবে? বডির মোশন কোন দিকে হচ্ছে। তৃতীয়ত তুমি ডাইরেক্ট লিখে দেবে যে ফ্রিকশন তাহলে কোন দিকে হবে এবং কি বৃত্তান্ত। তিনটে জিনিস ক্লিয়ার হলো সবার? সেটা যে কন্ডিশনে হোক, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। জল ভাত? জল ভাত? চলো, ভেরি গুড। আর এই ফ্রিকশন কোথায় হবে? অপোজিট, বারবার বলছি, অপোজিট টু ডিরেকশন অফ মোশন, বারবার এক কথা বলছি। এবার চলো নেক্সট পয়েন্ট। এত অবধি কারো কোনো ডাউট নেই তাই তো? আমি ধরে নিতে পারি। ভেরি গুড। এবার আসি কেস 1 অ্যান্ড কেস 2। এই দুটো কেসকে আমরা অ্যানালাইসিস করবো। এক সেকেন্ড দাঁড়াও, সবকিছু ক্লিয়ার আছে কিনা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে চলো। তো এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কেস 1 অ্যান্ড কেস 2। স্যার হোয়াট ইজ কেস 1 অ্যান্ড হোয়াট ইজ কেস 2? এবার তুমি হাইপোথেটিক্যাল একটা কন্ডিশনকে বোঝার চেষ্টা করো। মনে করো তোমার এদিকে একটা প্লেন ছিল কেস 1 এ, এটা হচ্ছে আমার প্লেন, এটা হচ্ছে আমার প্লেন, ডান দিকেও আবার একটা প্লেন আছে, সো এটা হচ্ছে আমার একটা প্লেন।
এবার বাঁ দিকে আমি একটা বডিকে বসাচ্ছি, বডি মানে একটা ছোট্ট আলমারি, মিনি আলমারি, হ্যাঁ, এটা মনে রাখার চেষ্টা করো। এটা একটা ধরো মিনি আলমারি। আলমারি জানো তো, আলমারি, এটা একটা মিনি আলমারি। সবার বাড়িতে আশা করি আলমারি আছে, আলমারি জানো কিরকম হয়, তাই তো? আচ্ছা, আর এটা ধরে নাও একটা লার্জ বা বিগ আলমিরা। ক্লিয়ার? এইবার ঘটনাটা কি, এই যে দুটো কেস যে আপনি স্যার লিখলেন, এখানে কি বলতে চাইছেন, মানে আমরা বক্তব্যটা কি এটা খোলাসা করে বলুন তো স্যার, গল্পটা কি বা আপনি কি করতে চাইছেন? আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এই বড় আলমারিটার মাস বেশি হবে তো? তাহলে আমি ধরে নিচ্ছি বড় আলমারিটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর ছোট আলমারি আছে, তাহলে ছোট আলমারিটার মাস একটু কম হবে, তাহলে আমি ধরে নিচ্ছি ছোট হাতের এম। এটা ক্লিয়ার? বড় আলমারির মাস ধরেছি ক্যাপিটাল এম, ছোট আলমারির মাস ধরেছি স্মল এম। কারোর কোনো অসুবিধা? এত অবধি কারোর কোনো অসুবিধা? চলো। আচ্ছা, বড় আলমারির যদি মাস এম হয় আর এই স্থানের যদি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি হয়, তাহলে আমরা নিউটন, আচ্ছা আগে বলতো আমাকে নিউটন সেকেন্ড ল কি শিখিয়েছে আমাকে? নিউটন, এগুলো পরে করাবো, বাট এখন আপাতত যেটুকু লাগবে সেটুকু বলি। নিউটন সেকেন্ড ল কি শিখিয়েছে গো? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ইয়েস অর নো? তাহলে আমি যদি জানতে চাই যে এখানে এর বডির ওয়েট কত, এই বডির ওয়েট কত, তাহলে এই বডির ওয়েট ছোট হাতের ডাব্লু আমি যদি লিখি, ছোট হাতের ডাব্লু যদি আমি লিখি, তাহলে এই বডির ওয়েট হয়ে যাবে স্যার এই মাস ইন্টু এই প্লেসের অ্যাক্সেলারেশন জি। এটা নিয়ে কারো কোনো অসুবিধা? আরে বাবা ওয়েট হচ্ছে, এটা তো ওয়েট, ছোট আলমিরার ওয়েট। ওয়েট কি এক কাইন্ড, ওয়ান কাইন্ড অফ কি ওয়েট, ওয়ান কাইন্ড অফ ফোর্স। আর এমটা কি, এমটা মাস, জিটা কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিলারেশন। তাহলে এটা কি নিউটন সেকেন্ড লাগে স্যাটিসফাই করলো? বাঁ দিকে থাকবে ফোর্স, ডান দিকে থাকবে মাস, আর তার সাথে গুণ হবে অ্যাক্সিলারেশন। কারো কোনো অসুবিধা এটা নিয়ে? এই পরিষ্কার বলবো তো, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, তার মানে এই ছোট আলমিরাটার ওয়েট হয়ে যাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, ছোট হাতের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, বলা যাবে? বাকিটা হ্যাঁ বলছে না কেন, বাকিটা কি বুঝতে পারছে না? সেম ভাবে বলো তো দেখি, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। বড় আলমারিটার জন্য তাহলে কি হয়ে যাবে, কে বলবে? বড় আলমারিটার জন্য কি হয়ে যাবে, কে বলবে? বলো, এনিওয়ান? হুম, ক্যাপিটাল এম ইন্টু জি। এই ক্যাপিটাল আবার জি আবার ক্যাপিটাল নাকি? আমি তো একই প্লেসে আছি, আমি আমি তো ধরে নাও আমি এরম নয় যে পাহাড়ের পাহাড় এই ধরে নাও আমি একদম জিরো গ্র্যাভিটি প্লেসে চলে গেছি, এরকম নয়, গ্রিনিশ লাইনে চলে গেছি, ওরকম ভেবো না। আমি একই জায়গায় আছি, শুধু দুটো কেসকে আলাদা করছি। সো দু প্লেস একই, মানে মানে আর্থ সারফেসের কাছাকাছি যদি থাকি তাহলে মোটামুটি জি এর মান একই হয়, তো জিটাকে আলাদা করার দরকার নেই, একই জি আছে। তো এখানেও কি একই জিনিস ওয়েট, তার মানে ডাব্লুটা কি, ক্যাপিটাল ডাব্লুটা কি বড় আলমারির ওয়েট, আর ছোট ডাব্লুটা কি ছোট আলমারির ওয়েট। আচ্ছা আমাকে বলতে পারবে এখানে আমি যদি এই স্টেটমেন্টটা লিখি, ক্যাপিটাল ডাব্লু ইজ মাছ 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 গ্রেটার দ্যান ছোট ডাব্লু, বলা যাবে? স্যার বড় আলমারিটা বিশাল ভারী স্যার, আর ছোট আলমারিটা খুব স্যার হালকা। তাহলে এই ডেফিনেশনটাকে আমি এইভাবে লিখতে পারি অ্যাকর্ডিং টু ফিজিক্সের ভাষায়, যে ওয়েট অফ দ্য লার্জ আলমারি অর বিগ আলমারি ইজ মাছ 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 গ্রেটার দ্যান দ্য ওয়েট অফ দ্য মিনি আলমিরা বা স্মল আলমিরা, মিনি বা স্মল আলমিরা, বলা যাবে? কারোর কোনো অসুবিধা? এই কারোর কোনো অসুবিধা? আচ্ছা এবার অনেকে বলবে স্যার এটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারোনি? না স্যার। আমাকে একটা বলো, বড় আলমারি মানে তার বেশি ভারী হবে তো?
আর ছোট আলমারি মানে সেটা কম ভারী হবে তো। তো ভারী মানে কি, যার ওয়েট বেশি সেটাকেই তো ভারী লাগবে, যেটার ওয়েট কম সেটা তো কম ভারী লাগবে, এটা আমার না বোঝার কি আছে? আরে বড় আলমারি বেশি ভারী, ছোট আলমারি কম ভারী, এটা বুঝতে পারছো না? সিম্পল জিনিস। কি বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? আরে বড় আলমারি বেশি ভারী, ছোট আলমারি কম ভারী, এটা এটা ফিজিক্স তো বোঝার দরকার নেই, এটা তো ক্লাস 5-6 এর বাচ্চাও বলে দিতে পারবে। একটা বড় আলমারি আছে, একটা ছোট আলমারি আছে, কোনটা বেশি ভারী যদি তুলতে হয়? অবভিয়াসলি বড়টা। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তো, এই দিকে ডাব্লুটার বদলে যদি আমি বসাই তাহলে কি লিখবো? ক্যাপিটাল এম ইন্টু জি, মাছ 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 গ্রেটার দেন স্মল এম ইন্টু জি। এবার দেখো জি আর জি তো হবে না, তাহলে জি আর জি ক্যান্সেল আউট করে দাও, কারণ জি তো সেম, ওটা তো কম্পেয়ার করা যায় না। তার মানে এখান থেকে আমি ফাইনালি কি বলতে পারি, তার বেসিক্যালি ওয়েট বেশি, মানে বেসিক্যালি এই ওয়েট বেশিটা কেন হয়? কারণ কি মাস বেশি। এই বলা যাবে? আরে বড় আলমারির মাস বেশি, ছোট আলমারির মাস কম, আর দুদিকে জি লাগালে তার মানে বড় আলমারির ওয়েট বেশি, ছোট আলমারির ওয়েট কম, একদম সিধা বাত। ক্লিয়ার? চলো এবার আমি দুটো কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবে, সবাইকে বলছি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এবার আমি বড় আলমারিতে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, যেটা ধরো নাও 100 কিলো নিউটন, আর ছোট আলমারিতে আমি সেম অ্যাপ্লাই করেছি ফোর্স 100 কিলো নিউটন। এইবার এইটা বোঝানোর আগে তুমি এরকম ভাবো, তোমার কাছে একটা বড় আলমারি ছিল, একটা 50,000 টাকা দামের আলমারি ছিল বিশাল ভারী, আর একটা ছোট্ট আলমারি ছিল, কাঠের আলমারি ধরো না, একটা ছোট্ট আলমারি ছিল যেটা দাম 5,000 টাকা। এই দুটো আলমারিতে তুমি এক্সপেরিমেন্টটা করছো, ঠিক আছে? এবার তুমি এই ফোর্সটাকে এরকম ভাবো যে তোমরা দুজন লোক নিয়েছো, দুজন লোক নিয়ে বড় আলমারিটাকে সরাচ্ছ, আবার সেই দুজন লোকই ছোট আলমারিটাকে সরাচ্ছে, এরকম ভাবার চেষ্টা করো। তাহলে বড় আলমারিটাকে যখন সরাতে যাবে, তুমি বলো কি একদম ইজি হয়ে যাবে বড় আলমারিটা? ওই দুজন লোকই যদি একই ফোর্স অ্যাপ্লাই করে, বড় আলমারিটাকে সরাতে যা তোমাকে কষ্ট করতে হবে, ছোট আলমারিটাকে সরাতেও কি সেম কষ্ট করতে হবে? না স্যার, কম না, কষ্ট করতে কম কষ্ট করতে হবে। তার মানে আমি বলতে পারি স্যার, বড় আলমারিতে যদি ডান দিকে ফোর্স লাগে, ফোর্স ডান দিকে লাগে, তাহলে বড় আলমারিটাকে কোন দিকে সরাচ্ছি? ডান দিকে সরাচ্ছি, তাহলে বড় আলমারির মোশন কোন দিকে হবে? ডান দিকে হবে। তাহলে বড় আলমারির মোশন যদি ডান দিকে হয়, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে ডেভেলপ হবে? বাঁদিকে স্যার। বাঁ দিকে তৈরি হবে ফ্রিকশনাল ফোর্স। এটা ধরে নাও কেস টু, এফ টু ধরছি, হ্যাঁ, যেহেতু কেস টু এর জন্য বলেছি এফ টু ধরছি। তাহলে এফ টু হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ অন দা সারফেস কন্ট্যাক্ট এরিয়া অফ বড় আলমারি, বলতে পারি তো? এই এফ টু ফোর্সটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কার? বড় আলমারির সাথে প্লেনের মধ্যে যে সারফেস আছে সেই সারফেসে তৈরি হচ্ছে, সেটা কি করছে? আমার ওই আলমারিটাকে সরাতে বাধা দিচ্ছে। আর একইভাবে ডান দিকে যদি এফ ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে এখানেও মোশন কোন দিকে হবে? ডান দিকে হবে। তাহলে ছোট আলমারিতে ওর ক্ষেত্রে আমার তলে কি হবে? কোন দিকে, কোন দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে? স্যার বাঁ দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে, তাহলে এটার নাম দিয়ে দাও F1 ফ্রিকশন ফোর্স। এইবার আমাকে একটা জিনিস বলো তো, কোনটা টানতে বেশি কষ্ট হচ্ছে, কেস টু না কেস ওয়ান? কেস টু না কেস ওয়ান? হ্যাঁ, কেস টু টানতে বেশি হচ্ছে। তাহলে কেস টুতে টানতে বেশি হচ্ছে মানে আমি এরকম ভাবতে পারি ওর লকিং পাওয়ারটা অনেক বেশি, আর কেস ওয়ানে টানতে ইজিলি টানতে পারছি, তার মানে কি ওর লকিং পাওয়ারটা তুলনামূলক কমজোরি, এটা বলা যাবে কি যাবে না? তার মানে আমি বলতে পারি যে ফ্রিকশনাল ফোর্স অ্যাট টু বা কেস টু ইজ মাচ 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 গ্রেটার দ্যান ফ্রিকশনাল ফোর্স অ্যাট ওয়ান, এটা বলা যাবে? তাহলে এইটা যে বললাম এটা কার জন্য হলো কেউ বলতে পারবে? স্যার এটা হলো ডিউ টু ওয়েটের জন্য। কেন এরকম হলো? ফ্রিকশনাল ফোর্সটা এর জন্য বেশি এর জন্য কম কেন হলো? কারণ কি ফোর্স তো আমি দুজনকে একই অ্যাপ্লাই করেছিলাম, তাও কেন হলো স্যার? মানে ধরো তুমি দুটো খরগোশ পুষেছিলে, একটা খরগোশকে সমান যা খাবার দিচ্ছিলে ওই খরগোশকে সমান খাবার দিচ্ছিলে, বাট দেখলে একটা খরগোশ খুব হেলদি, খুব ভালো খরগোশ তৈরি হলো, আর একটা খরগোশ সেরকম হলো না। তার মানে নিশ্চয়ই এখানে খাবারের প্রবলেম আছে, তুমি এটা বলবে না, খাবার তো দুজনকে সেম দিয়েছো, তাহলে অন্য কিছু প্রবলেম আছে। সেম ভাবে বড় আলমারি ছোট আলমারি, বড় আলমারিতেও 100 কিলো নিউটন ফোর্স দিয়েছি, ছোট আলমারিতেও 100 কিলো নিউটন ফোর্স দিয়েছি, বাট বড় আলমারিকে সরাতেই পারলাম না, বাট ছোট আলমারিকে সহজে সরিয়ে দিলাম।
তাহলে এই যে সরাতে পারলাম না সরাতে পারলাম, এটা কার উপর ডিপেন্ড করছে স্যার? এটা ফ্রিকশনাল ফোর্সের উপর ডিপেন্ড করছে। তাহলে F2 ফোর্স নিশ্চয়ই বেশি, তাই জন্য সরাতে পারেনি, আর F1 ফোর্স নিশ্চয়ই কম বলে তাই জন্য আমি সরাতে পেরেছি। তাহলে এই F2 মাছ গ্রেটার দ্যান F1, মানে বড় আলমারির ফ্রিকশনাল ফোর্সটা অনেকটা বেশি তৈরি হচ্ছে সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে, কিন্তু ছোট আলমারির জন্য ফ্রিকশনাল ফোর্সটা অনেকটা কম ডেভেলপ হচ্ছে সারফেস কন্ট্যাক্ট এরিয়াতে। এবার এটা কেন হচ্ছে? অ্যান্সার কি হবে? কারণ কি, বড় আলমারির ওয়েট বেশি, হ্যাঁ মাস বেশি মানে ওয়েট বেশি, আর ছোট আলমারির ওয়েট কম। বলতে পারলাম? তাহলে আমি এখানে ছোট একটা স্টেটমেন্ট লিখে দিতে পারি পরের লাইনে, অ্যাজ ডাব্লু ইজ মাচ গ্রেটার দ্যান ছোট ডাব্লু, সো F2 ইজ মাচ গ্রেটার দ্যান F1, এটা বলা যাবে। অর এটা পরের লাইনটা বলার দরকার নেই, পরের লাইনটা আমি বোঝানোর জন্য লিখছি। তার মানে এটাকে অরভাবে এটাও বলতে পারি, যেহেতু ক্যাপিটাল এম অনেকটা বড় ছোট এম এর থেকে, তাই জন্যই বেসিক্যালি F2টা অনেকটা বড় হয় F1 এর থেকে, তাই তো? বাট এটা দরকার নেই, এটা এমনি জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা দরকার নেই, তোমরা ফোকাস করো প্রথমটাতে। তাহলে ডাব্লু যত বেশি ফ্রিকশনাল ফোর্স তত বেশি, ডাব্লু যত কম ফ্রিকশনাল ফোর্স তত কম। তার মানে আমি এখান থেকে একটা কথা বুঝতে পারলাম, স্যার ডাব্লু যত বেশি ফ্রিকশনাল ফোর্স তত বেশি, ডাব্লু যত কম ফ্রিকশনাল ফোর্স তত কম। বাস্তবে উদাহরণ দেবো, যত বাল্কি, যত ভারী, যত বড় এবং ভারী জিনিস আনবে তত সরাতে কষ্ট হচ্ছে, তার মানে তত ফ্রিকশনাল ফোর্স বেশি। যত হালকা, যত ছোট, যত লাইট ওয়েটেড, হালকা জিনিস নিয়ে আসবে, কম ভারী জিনিস নিয়ে আসবে, তত সহজে সরাতে পারছো, তার মানে ফ্রিকশনাল ফোর্স কম। গট মাই পয়েন্ট? তাহলে একটা জিনিসকে বাড়াচ্ছি আরেকটা জিনিস বাড়ছে, একটা জিনিসকে কমাচ্ছি আরেকটা জিনিস কমছে। বাবা এটা কোন ধরনের সম্পর্ক ম্যাথামেটিক্সে? কোন ধরনের সম্পর্ক এটা? এই ব্যস্তানুপাতিক সম্পর্ক? এটা বাড়ালে ওটা বাড়ে, এটা কমালে এটা কমে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক? যা খুশি এটা বলে দিলে হলো না? তাহলে এটা কি প্রপোর্শনাল রিলেশনশিপ? এই সবাই বুঝতে পেরেছো? বাকিরা প্রপোর্শনাল রিলেশনশিপ কখন কাকে বলে? ধরো এ প্রপোর্শনাল টু বি, এটা আমরা কখন লিখি বা এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এ যদি আমি বাড়াই বি আমার বাড়বে, এ কে যদি আমি কমাই বি আমার কমবে। এটা ক্লিয়ার? জলভাত? তার মানে একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস বাড়ে, আরেকটা জিনিস কমলে আরেকটা জিনিস কমে, তখন আমরা বসাই প্রপোর্শনাল লিমিট বা প্রপোর্শনাল রিলেশনশিপ। তাহলে এখানে আমরা দেখলাম ডাব্লু বাড়ালে ফ্রিকশনাল ফোর্স বাড়ছে, ডাব্লু কমালে ফ্রিকশনাল ফোর্স কমছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি গো? frictional force F is directly proportional to the W। তাহলে এখানে কথায় লিখে দাও, অর আমি কি বলতে পারি, frictional force is directly proportional to the weight বা weight of body, বলা যাবে? জলভাত এই অবধি কারোর কোনো অসুবিধা? বাকিরা ঠিক আছে? এবার দেখো আরেকটা কথা বলি, যখন আমরা ফোর্স পড়িয়েছিলাম বা ফোর্সের এক্সাম্পল দিয়েছিলাম, তখন আমরা এটা বলেছিলাম যে স্যার ধরুন এই বডিটার ওয়েট ডাব্লু নিচের দিকে কাজ করছে, তো এটা হচ্ছে বডির ওয়েট। তাহলে এটা যদি বডির ওয়েট হয়, আমি বলেছিলাম অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, আমাকে বলো তো কেউ, নিউটনস থার্ড ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ক্রিয়াটা যদি ডাব্লু আমার নিচের দিকে হয়, তাহলে প্রতিক্রিয়াটা কি হবে? কে বলবে? ওপরের দিকে হবে। আর এটা কি স্যার? এটা হচ্ছে রিয়াকশন ফোর্স। কার রিয়াকশন ফোর্স? রিয়াকশন ফোর্স এগেনস্ট ডাব্লু, মানে নিচের দিকে যে ডাব্লু ফোর্স কাজ করছে সেটারই রিয়াকশন ফোর্স আর ওপরের দিকে কাজ করবে। কেন? অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। তাহলে নিউটনস থার্ড ল অনুযায়ী আমরা বলতে পারি যে ডাব্লু যেটা হবে আরও তাই হবে, শুধু ডিরেকশনটা অপোজিট, তাই না? তার মানে এখান থেকে এটাও বলতে পারি ডাব্লু মাইনাস আর মাস্ট বি ইকুয়াল টু 0। কেন? নিউটনস ল তাই বলছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে ওই দুটো ফোর্সের মধ্যে যদি বিয়োগ করি তাহলে আমরা রেজাল্ট 0 হবে। গট মাই পয়েন্ট? ক্লিয়ার?
তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর, এটা বলা যাবে কি বলা যাবে না অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল, যেখানে ডাব্লিউটা হচ্ছে আমার অ্যাকশন আর আরটা হচ্ছে আমার সেই অ্যাকশনের করসপন্ডিং রিয়াকশন। তার মানে ডাব্লিউটা হচ্ছে অ্যাকশন ফোর্স আর এটা হচ্ছে রিয়াকশন ফোর্স। এত অব্দি ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্যার ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর বা আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ, বলা যাবে তো? তাহলে চলো আবার ব্যাক টু দা আওয়ার প্রিভিয়াস প্রবলেম। তাহলে আগে আমরা দেখলাম যে স্যার ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দা ডাব্লিউ, এটা আমরা দেখেছি। বাট এখন আবার দেখলাম আমরা অ্যাজ উই নো, এখন আমরা কি দেখলাম যে আমরা জানি ডাব্লিউ মানেই আর, তার মানে পরের লাইনে আমি কি লিখতে পারি স্যার ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা আর, বলা যাবে? কেন বলা যাবে না? কারণ আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর, তাহলে যেখানেই ডাব্লিউ সেখানেই আর লিখতে পারি, কারো কোনো অসুবিধা? তাহলে এ প্রপোর্শনাল টু আর, এটা বলা যাবে ফুল অ্যান্ড ফাইনাল। এটাকে নোট করো, নোট ডাউন করো সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফ কি ফ্রিকশনাল ফোর্স, আর কি রিঅ্যাকশন ফোর্স অফ দ্য বডি। ক্লিয়ার? কোন রিঅ্যাকশন? ওয়েটের এগেনস্টে যে রিঅ্যাকশন সেটা। এইবার আমরা ছোটবেলা থেকে শিখে এসেছিলাম একটা কথা, আমাকে কেউ বলো তো, যখন এ প্রপোর্শনাল টু বি হয়, আমরা যদি এ ইজ ইকুয়াল টু বি লিখতে চাই, তাহলে এখানে কি আছে? একটা কনস্ট্যান্ট কি আছে তো, যে ছোটবেলায় পড়েছিলে, সবার মনে আছে? তাহলে এখানে আমি যদি এফ ইজ ইকুয়াল টু লিখি, তাহলে এখানেও একটা কনস্ট্যান্ট আছে মিউ ইন্টু আর। তাহলে প্রথম তোমাকে যদি এক কথায় বলে হোয়াট ইজ মিউ, তুমি বলবে স্যার মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবার স্যার কাজের কথা বলুন, এই কনস্ট্যান্টটাকে কি বলা হয়? এই কনস্ট্যান্টটা কি বলা হয় কে বলতে পারবে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। বোঝা গেল? কি বলা হয় এটাকে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা কি স্যার? এটা একটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেল? একটু 2 মিনিট ওয়েট করো, এটা নোট ডাউন করো, আসছি আমি, 2 মিনিট ওয়েট করো। এই বোঝা গেছে? সবার কাছে ক্লিয়ার? তাহলে মিউ কি গো? হ্যাঁ স্যার। মিউ কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা কি একটা? এটা একটা কনস্ট্যান্ট। ভেরি গুড। আচ্ছা, এবার আমি যদি মিউ এর মানটা লিখতে চাই, দেখো তো এখান থেকে আমি যদি মিউটাকে এবার আলাদা করে লিখতে চাই, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি গো? এফ বাই আর বলতে পারি। হ্যাঁ। তাহলে তোমাকে যদি কেউ বলে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে কি, তুমি বলবে স্যার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটার মানে হচ্ছে দ্য রেশিও অফ ফ্রিকশনাল ফোর্স টু দ্য রিঅ্যাকশন ফোর্স। বলা যাবে তো? এফ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স আর আর হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। কিন্তু মজার বিষয় হচ্ছে ফ্রিকশনাল ফোর্সটা এক প্রকার কি, তেল, শ্যাম্পু, সাবান, গায়ে মাখার জিনিস, বিরিয়ানি, খাবার জিনিস, শ্যাম্পু, ইলেকট্রনিক্স জিনিস। কি এফটা কি একটা? একটু কি বলেছিলাম একটা ফোর্স। ফোর্স। আরটাও কি একটা ফোর্স। তাহলে উপরে যদি আমি ইউনিট বসাই ফোর্সের ইউনিট, নিচেও যদি ইউনিট বসাই ফোর্সের ইউনিট, তাহলে দুটো যেহেতু সেম, তাহলে মিউ এর যদি তুমি ইউনিট বার করতে চাও, যেহেতু ওপরেও ফোর্সের ইউনিট নিচেও ফোর্সের ইউনিট, তার মানে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে এটা কি? মিউটা একটা কি স্যার? মিউটা হচ্ছে একটা ইউনিটলেস। যেহেতু ইউনিট নেই, তার মানে আমি এটাও বলতে পারি স্যার এটা একটা অলসো ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ইয়েস অর নো? বলা যাবে কি বলা যাবে না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে মিউ হচ্ছে কি একটা ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ক্লিয়ার? মিউ এর কোনো কিন্তু ডাইরেক্টলি ইউনিট নেই। এত অবধি কারোর কোনো অসুবিধা থাকলে বলবে, অসুবিধা না থাকলে বলবে স্যার নেই অসুবিধা কোনো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, এবার আমরা একটা অ্যানালিসিস করবো। কটা বাজে? 10টা বাজে। ঠিক আছে চলো।
এবার আমরা একটা অ্যানালিসিস করব। কি অ্যানালিসিস? ধরো, ঠান্ডা মাথায় বুঝবো, ধরো আমার একটা প্লেন আছে, এটা কি, এটা হচ্ছে স্যার আমার প্লেন, ক্লিয়ার? আর তার উপর একটা বডি আছে, এটা হচ্ছে আমার সেই বডি। তো আচ্ছা, একটা কাজ করি, বডিটা এখানে না লিখে বডিটাকে উপরে লিখে দিই। এটা হচ্ছে আমার একটা বডি। তাহলে একটা প্লেন আছে, একটা বডি আছে। আচ্ছা, একটা প্লেন আছে, একটা বডি আছে, মানে আচ্ছা বডি আছে মানে বডির নিজস্ব কিছু ওয়েট থাকবে, ইয়েস অর নো? বডি আছে মানে বডির কিছু নিজস্ব ওয়েট থাকবে, হ্যাঁ কি না? তার মানে আমি ধরে নিচ্ছি এই বডিটার ওয়েট ডাব্লু নিচের দিকে কাজ করছে। ক্লিয়ার? বোঝা গেছে? আর এই সারফেস থেকে শুরু করে, এই বডির ওয়েট থেকে শুরু করে এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই ডটেড করে, কি আমাকে বলতে পারবে তাহলে উপরের দিকে কি কাজ করবে? ভেরি গুড, রিয়াকশন ফোর্স আর কাজ করবে। তাহলে ডাব্লু নিচের দিকে কাজ করছে আর ওই দিকটা কাজ করছে। ভেরি গুড। এইবার আমি করতেই তো পারি যে এই বডির ওপর একটা পি ফোর্স ডান দিকে অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে পি, হচ্ছে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, করতেই পারি। ক্লিয়ার? তাহলে এই ফোর্সটা যখন আমি অ্যাপ্লাই করব, ঠান্ডা মাথায় বুঝবে, এই ফোর্সটা যখন আমি অ্যাপ্লাই করব তাহলে বডির মধ্যে একটা ফ্রিকশন ডেভেলপ হবে, সেটা কোন দিকে হবে? এই তলে, এ দেখো বোল্ড করে দিচ্ছি, এই তলের মধ্যে বাঁ দিকে একটা কি অ্যাপ্লাই হবে? ফ্রিকশনাল ফোর্স এফ ডেভেলপ হবে। কারোর কোনো অসুবিধা? এফ ডেভেলপ হবে। তাহলে এক এক করে আগে একটু লিখে দিই কি কি, কোনটা কি কি ধরলাম। এখানে পি হচ্ছে এক্সটার্নাল ফোর্স, তাই তো? এখানে এফ হচ্ছে কি? লিমিটিং ফ্রিকশন, বা শুধু ফ্রিকশনাল ফোর্স বলতে পারো, তাই তো? এফ হচ্ছে লিমিটিং ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, যা বলবে বলো। ডাব্লু কি? ওয়েট অফ দ্য বডি। আর আর কি? আর হচ্ছে নর্মাল রিয়াকশন বা রিয়াকশন ফোর্স, যাই বলো। এইবার আমি একটা খুব দারুণ একটা জিনিস বলছি, ভালো করে শুনবে, খুব একটা দারুণ জিনিস বলছি, সেটাকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। আমি, ঠান্ডা মাথায় বুঝবে, অন্য কালার দিচ্ছি, আমি যদি বলি এই গোটাটা একটা ফোর্স, এই সারফেস থেকে এটা একটা ফোর্স, আর এই এফটা একটা গোটাটা ফোর্স, তার মানে এটা দুটো ফোর্সকে রিপ্রেজেন্ট করছে না? আর আর এফ দুটো আলাদা দুটো ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, আর একটা ফোর্স, এফ একটা ফোর্স, তাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট আমি যদি বলে দিই এ, এটা হচ্ছে তাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট, হতেই পারে, কোনো অসুবিধা নেই, ভুল তো কিছু বলিনি আমি, ইয়েস আর নো? বলিনি তো ভুল কিছু? তাহলে এইবার আমাকে একটা জিনিস বলো তো, খুব সিম্পল জিনিস বলছি, খুব সিম্পল জিনিস বলছি, আমি যদি বলি যে এফ আর আর এর মধ্যবর্তী কোনো একটা রেজাল্টেন্ট ফোর্স এখানে থাকতে পারে, তাহলে কথাটা কি কিছু ভুল বললাম আমি? ধরে নাও এস হচ্ছে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স, তাহলে তুমি পরিষ্কার বলবে স্যার এখান থেকে একটা ডটেড লাইন টেনে দিন, আর এখান থেকে একটা ডটেড লাইন টেনে দিন। আরে স্যার কেন এরকম বলছেন? আরে বাবা ধরো না তোমার আরটা উপরের দিকে একটা আর ফোর্স কাজ করছে, আর ডান দিকে তোমার একটা এফ ফোর্স কাজ, যদি এরকম হতো, তোমার বাদিকে আছে বলে তোমার দেখে অসুবিধা হচ্ছে, এরকম যদি হতো তাহলে তুমি তো এখানে একটা রেজাল্টেন্ট বার করতে পারতে এস। এটা নিয়ে কি রামায়ণ মহাভারত পড়তে হবে, হ্যাঁ কি না? এর জন্য কোনো রামায়ণ মহাভারত পড়ার দরকার লাগে? আমাকে বোঝাও, কোনো কিছুর দরকার আছে? এনিওয়ান? না স্যার। চলো, ভেরি গুড, বাকিটা বোঝা গেছে? বাকিটা বুঝতে পেরেছো? তাহলে এস হচ্ছে কি স্যার? এস হচ্ছে একটা রেজাল্টেন্ট ফোর্স, কার কার মধ্যে রেজাল্টেন্ট? স্যার বিটুইন ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশন, এদের মধ্যে রেজাল্টেন্ট, তাই তো? জল ভাত তো? চলো, ভেরি গুড, ভেরি গুড। এইবার স্যার রেজাল্টেন্ট ফোর্স আছে মানে রেজাল্টেন্ট ফোর্সে একটা ডিরেকশন লাগে, এই ডিরেকশনটা আমরা কনসিডার করি সব সময় নর্মাল রিয়াকশন থেকে, ঠিক আছে? এটাকে ধরে নাও তুমি থিটা। তাহলে এখানে একটু বলে দিই কয়েকটা জিনিস ফার্দার।
তাহলে সেখানে আর কি পেলাম স্যার? এখানে একটা এস পেলাম। এস কি গো? তোমার যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ এস, এস হচ্ছে স্যার রেজাল্টেন্ট ফোর্স কার মধ্যে? স্যার রেজাল্টেন্ট ফোর্স বিটুইন এফ অ্যান্ড আর। দ্বিতীয়ত স্যার এখানে একটা অ্যাঙ্গেল পেলাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট অ্যাঙ্গেল? স্যার এটা হয়ে যাবে অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড আর। ক্লিয়ার? আচ্ছা এই অ্যাঙ্গেলটা আরেকটা ভাবে বলতে পারি, এই অ্যাঙ্গেলটা কাকে রিপ্রেজেন্ট করে? স্যার এই অ্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। এত অবধি কারোর কোনো অসুবিধা? এখন ধরে ধরে বলছি বাবা, ফ্রিকশনের পোস্টমর্টম করে দিয়েছি, কারোর কোনো অসুবিধা এই অবধি? একটা বডি নিয়েছি, বডির একটা ওয়েট ডাব্লু নিচের দিয়ে কাজ করছে, বডির নর্মাল রিয়াকশন বা ওয়েটের এগেনস্টে যে রিয়াকশন ফোর্স সেটা আর, সেটা উপরের দিয়ে কাজ করছে ওই একই ডিরেকশন বরাবর। আচ্ছা বডির ডান দিকে একটা এক্সটার্নাল ফোর্স পি অ্যাপ্লাই করছে, তার মানে বডির মোশনটা কোন দিকে হবে? আমি এটা দেখাতে ভুলে গেছি, বডির মোশন কোন দিকে হবে? ডান দিকে হবে। তাহলে বডির মোশন যেহেতু ডান দিকে হচ্ছে, তার মানে বাঁ দিকে সারফেস বরাবর একটা এফ ফ্রিকশনাল ফোর্স বা লিমিটিং ফোর্স কাজ করবে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু আর একটা ফোর্স এফ একটা ফোর্স, তাহলে দুটো ফোর্সের মধ্যবর্তী আবার রেজাল্টেন্ট ফোর্স একটা থাকতে পারে, যেটাকে আমি ধরে নিয়েছি এস। তাহলে এসটা হয়ে যাচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স। এস আর আর এর মধ্যে একটা মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে, যেটাকে ধরে নিয়েছি থিটা। দিয়ে এই হলো গল্প। এইবার আমাকে বলো তো, এই গোটা জিনিসটাকে যদি আমি বাইরে টেনে আনতাম, মানে আমি বলতে চাইছি এটা ছিল আমার আর, এটা ছিল আমার এফ, এটা ছিল আমার এস, আর এটা ছিল আমার থিটা। তো প্রথমত দেখো এইটুকু জিনিসটাকে তুমি যদি একটু ফলো করো, তুমি এটা ইজিলি বলতে পারবে, ছোটবেলায় দেখিয়েছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো কেউ, এইটা থেকে আমি এটা বলতে পারি যে আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল কত গো? 90 ডিগ্রি। আর যখন 90 ডিগ্রি থাকে তখন তো আমরা এটাও শিখিয়েছি, যখন 90 ডিগ্রিতে দুটো ফোর্স থাকে তাহলে এই রেজাল্টেন্ট এস এর মান কত হয়ে যাবে? স্যার রুট ওভার অফ শুধুমাত্র আর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার করলেই তো আমার এস এর মান আমি পেয়ে যাবো। ইয়েস অর নো? এটা আমরা অলরেডি পড়েছি, এগুলো আমি দেখাবো না আর কি করে আসছে। ক্লিয়ার? এবার আসি থিটার ব্যাপার। থিটাটা কি করে পারবো স্যার? থিটাটা বার করতে গেলে আমাকে একটা প্রথমে ট্রায়াঙ্গেল কনসিডার করতে হবে। গট মাই পয়েন্ট? তাহলে এখানে তুমি ট্রায়াঙ্গেল করতেই পারো, বাট আমি আর ডিটেল দেখাচ্ছি না। ট্রায়াঙ্গেল কনসিডার করে সেই এখান থেকে এই যে এরকম এরকম একটা ট্রায়াঙ্গেল কনসিডার করবো, এই যে দেখাচ্ছি এরকম একটা ট্রায়াঙ্গেল কনসিডার করবো, করে আমরা সেখান থেকে মান ইজিলি বার করে দিতে পারবো। যেমন এটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে তোমার এফ, আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তোমার থিটা। ঠিক আছে? তাহলে যাই হোক তুমি ওখান থেকে বার করতে পারো, বাট আমি দেখাচ্ছি না। এই ট্রায়াঙ্গেলটাকে যদি সলভ করো তাহলে তুমি এখান থেকে বলতে পারো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? স্যার ট্যান থিটা, আচ্ছা একটা কাজ করি এখানে নাম দিয়েই দিই, তোমরা আবার পরে না তো আবার বলবে যে স্যার বুঝতে পারছি না, তখন অসুবিধা হয়ে যাবে, ছেড়ে দাও। আচ্ছা এই পয়েন্টটার নাম দিয়েছি এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি ধরে নাও বি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি ধরে নাও সি পয়েন্ট। ঠিক আছে? এবার আমি বলছি এ বি সি, এই ট্রায়াঙ্গেলটাকে নাও, ট্রায়াঙ্গেল এ বি সি। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমি তো বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিসি বাই এবি বলা যাবে? কারো কোনো অসুবিধা? যেখানে বিসিটা হচ্ছে লম্ব আর এবিটা হচ্ছে ভূমি, কারণ অ্যাঙ্গেল যার সাথে লেগে থাকে সেটা হয় ভূমি। তাহলে বিসিটা কি? বিসিটা হচ্ছে এফ, আর এবিটা কি? এবিটা হচ্ছে আর। তাহলে এখান থেকে আমি একটা সম্পর্ক পেলাম, সেটা কি? স্যার ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ বাই আর। পেলাম তো? এবার বাবা আমাকে একটা বলো তো কেউ, এফ বাই আর বার করে রেখে দিয়েছিলাম অলরেডি। হোয়াট ইজ এফ বাই আর? এফ বাই আরটা কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাই তো? তাহলে এখান থেকে আমি এটাও বলতে পারি তো যে স্যার ট্যান থিটা ইজ ইকুয়াল টু, একবারে লিখতে হবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ বাই আর ইজ ইকুয়াল টু মিউ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেনোমেনা, দুটো জিনিস যেন মাথায় পুরো বসানো থাকে। এখানে এস কিভাবে বার করবো, রেজাল্টেন্টটা কি করে বার করবো, আর ট্যান থিটা মানে কি, তার মানে মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা মনে রাখবে। অতএব মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটাও মনে রাখাটা উচিত। কেন বলো তো? কেন কোনো সময় যদি আমাকে থিটা বার করতে হয় তাহলে আমি শুধুমাত্র ট্যান ইনভার্স অফ মিউ করে দেবো, যদি মিউ এর মান জানা থাকে। অথবা তুমি যদি বলো যে না স্যার মিউ এর মান জানা নেই, আমার এফ আর আর এর মান জানা আছে, তাহলে কি করবো? ট্যান ইনভার্স অফ এফ বাই আর করে দেবো, তাহলেও আমি পেয়ে যাবো থিটার মানটা। ক্লিয়ার? জল ভাত। ওই জন্য এইটাও আমার মনে রাখাটা জরুরি। তাহলে এই যেগুলোকে হাইলাইট করে দিচ্ছি এইগুলোকে খাতায় যেন একদম সুন্দরভাবে নোট করবে।
মিউ মানে হচ্ছে ট্যান থিটা, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ বাই আর ইজ ইকুয়াল টু মিউ, অ্যান্ড এস ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ক্লিয়ার? জল ভাত। আমার মনে হয় পরের পার্টটা আর আজকে শুরু করা যাবে না, কারণ এর পরের পার্টটা যদি শুরু করি তাহলে আমি শেষ করতে পারবো না, সেটা আরও বাজে ব্যাপার দেখাবে। যাই হোক, আজকে একটা ছোটো আরেকটা ডেফিনেশন বলে দিই, পরের দিন সেটাকে আমি ডেরাইভ করে দেখাবো। হ্যাঁ, তো সেই পার্টটা আজকে শুরু করি, ডেরিভেশন পার্টে আজকে যাবো না, কারণ কি শুরু করলে শেষ করতে পারবো না। চলো, এরপরে নেক্সট হেডিং দাও। খুব সুন্দর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই যে আর ছিল, মনে পড়ছে? এই যে আর, আর এই যে এফ, আর এই যে এস, তিনটে কম্পোনেন্ট মনে পড়ছে তো? হ্যাঁ, এইবার আমি কি করছি, ঠান্ডা মাথায় শুনবে, আমি কি করছি, আরটাকে যেমন হোক রাখছি, এটা হচ্ছে আমার আর। আর এই যে এসটা ছিল, এসটা এরম জায়গায় ছিল তো, এরম জায়গায় এস ছিল তো, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ছিল? থিটা তো। এবার আমি বলছি আর কে কেন্দ্র করো, আর এসটাকে একটা ব্যাকা সাইড হিসেবে ধরে এটাকে এরা বাই 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 করে ঘোরাও তো, ঘোরাতে পারবে? বাই 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 করে ঘোরাতে পারবে? ঘোরালে তোমার এই 2D স্ট্রাকচারটাই, এটা ছিল একটা 2D স্ট্রাকচার, এটাই তোমার একটা 3Dতে কনভার্ট হয়ে যাবে। ইয়েস অর নো? মানে একটা কোণ তৈরি হয়ে যাবে, বলা যাবে? কি বলছি, আমার কথাটা বুঝতে পারছো কি? আরে বাবা, এই আর ছিল তো, এই এসটাকে তুমি ঘোরাও, তাহলে এসটা এইদিকেও যাবে, এইদিকেও এস যাবে, এস যাবে, এরকম ভাবে ঘুরছো তো, বাই বাই করে ঘোরাচ্ছ এসটাকে, বুঝতে পারছো? আমার কথাটা কি বুঝতে পারছো? বাই 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 করে এসটা করে ব্যাকা অবস্থাতেই, ওই থিটা অবস্থাতেই, ওই থিটা অ্যাঙ্গেলেই ঘোরাও বাই 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 করে, তাহলে ঘুরলে এটা 3Dতে কনভার্ট হয়ে কিরকম দেখাবে? স্যার 3Dতে কনভার্ট হয়ে গিয়ে একটা কোণ তৈরি করবে। ইয়েস অর নো? যেই কোণের, আমি বলে দিচ্ছি, যেই কোণের এই মিডিলটা হবে আর, আর এই ধারটা হবে এস, আর এই মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো হবে থিটা। কারোর কোনো অসুবিধা? এই পোস্টমর্টম করে দেবো পুরো ফিকশনের, বারবার বলছি, দেখতে থাকো। তাহলে এই যে কোণটা তৈরি হলো, এটা কি একটা 3D ফিগার তো? এটা কি একটা, এই ফিগারটার নাম কি, ইংলিশে কি বলে এটাকে? কোণ বলে তো, কোণ। তাহলে এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা কার জন্য এলো? বেসিক্যালি ফ্রিকশনের জন্য এলো তো। হ্যাঁ, তাহলে এই কনসেপ্টটাকে, এই যে কোণটা যেটা পেলাম, আরবিটারি কোণটাকে, এটা কি বলা হয়? কোণ অফ ফ্রিকশন। এটাকে কি বলবো? কোণ অফ ফ্রিকশন। কোণ অফ ফ্রিকশন বা ফ্রিকশন অফ কোণ বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার? চলো, এখানে এবার নামগুলো শুনে নাও। এই থিটাটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বলতে পারলাম? ফ্রিকশনের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আরটাকে কি বলা হয়? নর্মাল রিয়াকশন, আগেও তো বলেছি একই জিনিস। আর এসটাকে কি বলা হয়? রেজাল্টেন্ট রিয়াকশন। ভেরি গুড। হ্যাঁ, রেজাল্টেন্ট রিয়াকশন, বা এটাকে আরেকটাও বলতে পারি, এটাকে আরেকটাও কি বলতে পারি? টোটাল রিয়াকশনও বলতে পারি, টোটাল রিয়াকশন। তাহলে এই তিনটে জিনিস ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? কাকে কোণ অফ ফ্রিকশন বলা হয়, কোণ অফ ফ্রিকশন কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং টোটাল ব্যাপারটা। জল ভাত? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আর এখানে এই ঘোরাবো কাকে, অ্যাক্সিসটাকে মেন রেখে, আর অ্যাক্সিসকে রেখে, বা আর কে অ্যাক্সিস ধরে আমি ঘোরাবো। এসকে ঘোরাবো, বাই 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 করে ঘোরাবো। তাহলে ঘোরালে যে আমার কোণটা তৈরি হবে, আরবিটারি কোণটা, সেটা কি বলা হয়? কি বলো, সেটাই কি বলা হয়? কোণ অফ ফ্রিকশন। কোণ অফ ফ্রিকশন। ভেরি গুড। তাহলে আজকে এই অবধি রাখো, পরের দিন এরপর থেকে আমরা কন্টিনিউ করব। খুব ইম্পর্টেন্ট ক্লাস, কোনো ক্লাস যেন মিস না হয়। যারা পরে দেখছো ভিডিওটা, তাদের ক্ষেত্রে একটাই উদ্দেশ্য, পার্ট 1টা ভালো করে যতটুকু যা পড়ালাম সুন্দরভাবে খাতায় নোট বানাবে। এটা লাইফ লং এর অ্যাসেট। বারবার বলছি, তুমি ফিজিক্সের কোনো চ্যাপ্টার অ্যাটেন্ড করতে পারবে না, তুমি মেকানিক্সের কোনো চ্যাপ্টার অ্যাটেন্ড করতে পারবে না, তুমি ফিজিক্স বুঝতেই পারবে না, তুমি মেকানিক্স বুঝতেই পারবে না, যদি না ভালো করে ফ্রিকশন চ্যাপ্টারটাকে বোঝো। কারণ বারবার বলছি, ফ্রিকশনের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে ইনডাইরেক্ট অ্যাপ্লিকেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডাইরেক্টলি কেউ তোমাকে জিজ্ঞেস করবে না ফ্রিকশন মানে ওই ওই
অন্য একটা চ্যাপ্টারের সাথে অন্য একটা কোশ্চেনের মধ্যে অন্য একটা কনসেপ্টের মধ্যে ফ্রিকশনকে 5 করে দেবে, এবং সেটা হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য নর্মাল ফ্রিকশন। বুঝতে পারলাম? তার জন্য আমাকে ফ্রিকশনকে ইন ডেপথ বুঝতে হবে আগে, ফ্রিকশনের যাবতীয় জিনিসকে আমাকে কনসেপ্ট পুরোনো আগে কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে, দেন অনলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফার্দার ইন ডিটেল। বুঝতে পারলাম? তবেই আমরা কিন্তু পরবর্তীকালে ফার্দার বুঝতে পারবো। যাই হোক, আজকে আমরা এটা পার্ট 1-এ শেষ করলাম, ভেবেছিলাম পুরোটা কমপ্লিট করবো, বাট হলো না। যাই হোক, আমাকে মনে করিও পরের দিন। এটা হয়ে গেল পার্ট 1, আমি নামও দিয়ে দেবো দরকার পড়লে, পার্ট 1 ফ্রিকশন। পরের দিন করবো পার্ট 2, সেখানে কি করবো একটু ওভারভিউ দিয়ে রাখি। প্রথমেই যেটা আমরা দেখবো অ্যাঙ্গেল অফ রিপোজ আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, মানে ফাই ইজ ইকুয়াল টু থিটা হয়, এটাই প্রথমে আগে দেখবো, এবং দরকার পড়লে ডেরিভেশন করাবো, ইম্পর্টেন্ট জিনিস। এটা আমরা পরের দিন দেখবো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যাঙ্গেল অফ ফাই কি জিনিস, কোথা থেকে এলো। হ্যাঁ 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 হ্যাঁ, না ওটা আসি পরে, আগে এইটা দেখবো, দেখার পরে এবার কিছু কেসেস দেখবো, গোটা মোটামুটি 7 থেকে 10টা কেসেস দেখবো। ঠিক আছে, কেসেস মানে কি, একবার এই ইনক্লাইন প্লেনে এরকম রাখা আছে, একবার উপরের দিকে টানছি, একবার নিচের দিকে টানছি, কোথায় কি কেস হচ্ছে, এরকম 7-8টা কেস দেখবো। সেটা হরাইজেন্টাল হবে, হরাইজেন্টাল হতে পারে, ইনক্লাইন্ড হতে পারে, সেই কেসগুলোকে দেখবো। সেখানে এমজি, ডাব্লিউ, এমজি, কস থিটা এগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ফ্রিকশনাল জিনিসগুলোকে কাজে লাগাই। ঠিক আছে, অ্যান্ড লাস্ট এইগুলো করানো হয়ে গেলে, এই 7-8টা টপিক হয়ে গেলে, তারপরে যেটা আমরা দেখবো, বলে দিচ্ছি, জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি, পরের দিন যখন করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে দেখবো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যাঙ্গেল অফ রিপোজ, এইটা ডিরাইভ করে দেখবো কি জিনিস কি বৃত্তান্ত। তারপরে 7-8টা কেস দেখবো, ডিফারেন্ট কেস, কিভাবে আমরা ফ্রিকশনকে কাজে লাগাই, বা ফ্রিকশনগুলোকে কিভাবে আমরা কম্পোনেন্টে ভাগ করে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের জন্য ফ্রিকশন কিভাবে কাজে লাগে। ঠিক আছে, দেন এইগুলো হয়ে গেলে আমাকে মনে করাবে এটা, দেন আমরা দেখবো ল্যাডার ফ্রিকশন, মানে মই দিয়ে উঠছি সেখানে ফ্রিকশনের ব্যাপার, ল্যাডার ফ্রিকশন খুব ইম্পর্টেন্ট টপিক, ল্যাডার ফ্রিকশন। অ্যান্ড শেষে খুব মিনিমাম টু মিনিমাম দেখবো রোলিং ফ্রিকশন, তবে গিয়ে ফ্রিকশন পুরোপুরি কমপ্লিট হবে। বোঝাতে পারলাম? তাহলে পরের দিন কি করাবো, অ্যাঙ্গেল অফ রিপোজ আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এদের মধ্যে সম্পর্ক এবং এগুলো কি জিনিস। তারপরে দেখবো স্ট্যান্ডার্ড 7 থেকে 10টা কেসেস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে, হরাইজেন্টাল প্লেনে একটা বডি থাকলে সেখানে কি কি ফ্রিকশন কীভাবে কি কাজ করছে না করছে, তার অ্যানালিসিস কীভাবে করি, তার কনসেপ্ট কীভাবে ডেভেলপ করি, সেইগুলো দেখবো। আচ্ছা, একটা কথা বলি, এই 7 থেকে 8টা যে কেসেস, এটা আবার পড়বো কোথায়, লজ অফ মোশন চ্যাপ্টারে। বোঝাতে পারলাম? এটা রিপিট আছে, একই কনসেপ্ট একই জিনিস, কিন্তু যখন লজ অফ মোশনে পড়বো তখন লজ অফ মোশনকে বেশি ফোকাস করবো, বাট এখন যেহেতু ফ্রিকশন চ্যাপ্টারে পড়ছি এই জন্য আমরা বেশি ফোকাস করবো ফ্রিকশনের মানগুলোতে। বোঝাতে পারলাম ডিফারেন্স এটাই, এই একই কেস আবার লজ অফ মোশনেও আমরা পড়ে থাকি। বোঝাতে পারলাম? এই একই জিনিস ফ্রিকশনেও পড়ি, একই জিনিস আবার লজ অফ মোশনেও পড়ি। যাই হোক, এখন আমরা ফোকাস করবো মেনলি ফ্রিকশনগুলোকে নিয়ে, পরে লজ অফ মোশনে যখন ফোকাস করবো তখন ফোর্সগুলোকে নিয়ে বেশি, বা অ্যাসিলেশনগুলোকে নিয়ে বেশি ফোকাস করবো। যাই হোক, তারপরে আসবো ল্যাডার ফ্রিকশন, তারপরে আসবো রোলিং ফ্রিকশন। ঠিক আছে, আমি যদি ভুলে যাই অবশ্যই আমাকে মনে করাবে, এই টপিকগুলো স্যার পার্ট 2-তে হবে, আর পার্ট 1-এ আমরা এই কোন অফ ফ্রিকশন অবধি ডিটেলে আমরা পড়ে নিয়েছি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চল চল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আপলোড করবো এবং ভিডিওটা প্রোভাইড করে দেবো তোমাদেরকে, নোটস ভিডিও দুটোই প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এর বাইরে মানে আমার এই হ্যান্ড রিটেন নোটটার বাইরেও আমি কিছু মেটেরিয়াল পাঠাবো। একটু কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট, সেই মেটেরিয়ালটা দেখে নোটটা যখন বানাবে, মানে আমার এটা পাশে তো রাখবেই খোলা, ফোনে এটা খোলা থাকবেই, পাশাপাশি আমি যেটা পাঠাবো, যে নোটটা পাঠাবো সেখান থেকে একটু ডেফিনেশনগুলো লিখে নিও। কারণ ডেফিনেশনগুলো তো আমি বোঝাচ্ছি তোমাকে, এখন মোর আমি এখানে কনসেপ্টে ফোকাস করছি। ঠিক আছে, বাট লাইন বাই লাইন তো ডেফিনেশন লেখালাম না, যে ফ্রিকশন কাকে বলে, বা রোলিং ফ্রিকশন কি জিনিস, লিমিটিং ফ্রিকশন কি জিনিস। তো এইগুলোকে একটুখানি আমি যে স্ট্যান্ডার্ড নোটটা পাঠাবো সেখান থেকে একটুখানি জাস্ট ডেফিনেশনগুলো লিখে নেবে, অন্য কিছু নয়, নোটটা তৈরি হয়ে যাবে ভালোভাবে। ঠিক আছে, তো ওই ডেফিনেশনগুলো ওই নোট থেকে তুলবে, আর বাকি কনসেপ্ট অ্যানালাইসিস ক্যালকুলেশন যাবতীয় যা কিছু আমার এই ক্লাস নোটটাকে ফলো করবে। ঠিক আছে, আর পরের দিন আমাকে অবশ্যই মনে করবে পার্ট 2-তে আমরা এইগুলো পড়াবো বলেছিলাম, এগুলো সব পার্ট 2-তে যাবে। ঠিক আছে, এই 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 টপিকগুলো পার্ট 2-তে আমাদের চলে যাবে। ঠিক আছে, চলো আজকে এখানে কমপ্লিট, পরের দিন দেখা হচ্ছে।